তো আজকে ক্লাসে বেসিক্যালি আমাদের খুবই বেসিক জিনিসপত্র। আমরা হচ্ছে এইচটিএমএল দিয়েই শুরু করব, কিন্তু আসলে এইচটিএমএল এ যাওয়ার আগে আমাদের কিছু বেসিক জিনিস বোঝা উচিত। যে আসলে আমাদের যে সার্ভার, সার্ভার না অ্যাকচুয়ালি, ধরেন আমাদের ওয়েবসাইট, ওয়েব পেজেস, এগুলো কিভাবে আসলে কাজ করে। হ্যাঁ, বা আমরাই বা কিভাবে হচ্ছে গিয়ে জিনিসগুলার অ্যাক্সেস করতেছি। সো এই জিনিসগুলা নিয়ে জানাটা খুবই জরুরি। সো ওইটার জন্যই আমরা কিছু নেটওয়ার্কিং বেসিক রেখেছি এই জায়গায়, যেটাতে আপনাদেরকে এটা জানাবো আমরা যে আসলে ইন্টারনেটটা কিভাবে কাজ করে। দেন আমরা যখন টাইপ করি কোনো একটা নাম, লাইক google.com, এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। সো এরপরে হচ্ছে গিয়ে আমরা এটা দেখবো যে এইচটিএমএল গুলা কি, এইচটিএমএল এর ট্যাগস কি, অ্যাট্রিবিউটস কি, দেন বেসিক এইচটিএমএল এলিমেন্টস, এরপর টেক্সট ফরম্যাটিং, লিঙ্কস। তো আমাদের আজকের টপিক গুলো এগুলো। হ্যাঁ, আর আপনাদেরকে ক্লাস নোট রিসোর্সে দেওয়া আছে, সেটা আপনারা হচ্ছে গিয়ে রিসোর্স থেকে দেখে নেবেন। ওখানেও এই টপিক গুলো নিয়ে বলা আছে শর্টলি। সো আমি যা যা পড়াবো বেসিক্যালি ওগুলোই ওখানে পেয়ে যাবেন, কারণ ওইটা আমি আপনাদেরকে পড়ানোর জন্যই নোটটা প্রিপেয়ার করছি। সো আপনারা ওইটাকে অ্যাজ এ হ্যান্ড নোট হিসেবে ইউজ করতে পারেন। ওকে, বাট আমি যেটা সাজেস্ট করি, আমি নোট দিয়ে দিব ঠিক আছে, কিন্তু আপ- সবচাইতে বেটার হবে যদি আপনি নিজে একটা নোটপ্যাড নিয়ে বসেন এবং হাতে কলমে লিখেন। হ্যাঁ, সেটা আপনার জন্য খুব বেশি ইফেক্টিভ হবে আমি নোট দিয়ে দেওয়ার থেকে আসলে। ওকে, চলেন আমরা হচ্ছে গিয়ে আজকের টপিক গুলাতে যাই। সো আজকে বেসিক্যালি আমরা দেখবো, হ্যাঁ, সো আমার ব্রাউজার আশা করি আমরা সবাই দেখতে পাচ্ছি। সো আমাদের যেই নেটওয়ার্ক কানেকশনটা হয় বা আমরা যে ইন্টারনেটে ডেটা আদান প্রদান করি, ওটা আসলে কিছুই না। ওটাকে আমরা তিনটা এলিমেন্টে ভাগ করতে পারি, তিনটা মেইন এলিমেন্টে। সো একটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্লায়েন্ট। সো আমি যদি এটাকে লিখি, একটা হচ্ছে ক্লায়েন্ট। দেন ক্লায়েন্ট বলতে কাদেরকে বোঝায়? ক্লায়েন্ট হচ্ছেন আপনি, ঠিক আছে, বা আমরা, যখন বা আমাদের অ্যাকচুয়ালি ক্লায়েন্ট হচ্ছে কি আমাদের ব্রাউজার। ঠিক আছে, কারণ ব্রাউজার থেকেই রিকোয়েস্টটা পাঠানো হয় যে আমার এই ডেটা লাগবে বা আমি এই ওয়েবসাইটটা দেখতে চাই। সো এটা ব্রাউজার থেকে হিট করে। সো অ্যাকচুয়ালি ক্লায়েন্ট হচ্ছে গিয়ে ব্রাউজার, বাট ওটাকে আপনি চালাচ্ছেন, সো আমরা আপনাকেই বলবো হচ্ছে ক্লায়েন্ট। তো এইটা হচ্ছে গিয়ে ধরেন আমার পিসি, সেখান থেকে আমরা যেই ডেটা গুলা আনি, ধরেন আপনি একটা সার্ভার দেখতেছেন, আমি যেমন এইখানে একটা একটা ওয়েবসাইটে ঢুকলাম, ঠিক আছে, এক্সক্যালিড্র। হ্যাঁ, এটাও তো একটা হচ্ছে গিয়ে প্রোগ্রাম, ঠিক আছে, যেটা এইচটিএমএল সিএসএস জেএস অনেক কিছু আছে এটার পিছনে, ইমেজ, অডিও, অনেক কিছু আছে। তো এই জিনিসগুলা, এগুলা তো আর হাওয়ায় ভাসে না, ঠিক আছে। আমরা ইন্টারনেট যেভাবে চিন্তা করি ওরকম কিন্তু না যে হাওয়ায় ভাসে না এগুলা। এগুলা কোথাও না কোথাও স্টোর করতে হয়। ধরেন আপনার পিসিতে আপনি ইমেজ রাখবেন, ইমেজ কিভাবে রাখবেন? আপনার কোন একটা ডিস্কে ফোল্ডার করে আপনি জমা রাখ, মানে ওখানে সেভ করতেছেন। সো ওইটা অ্যাকচুয়ালি কোথায় সেভ হচ্ছে? মেমোরিতে। আপনার পিসির যে মেমোরি সেটা, মোবাইলের মেমোরি সেটা। সো এই জিনিসগুলাও তেমনি সেম, যে আপনি আপনি ধরেন রিসোর্সের কথা যদি বলি আমি, এইচটিএমএল, তারপর সিএসএস, এরপর জাভা স্ক্রিপ্ট, তারপরে ফন্ট, বিভিন্ন ফন্ট মানে অক্ষরগুলা, আমরা যে টেক্সট গুলা দেখি, ফন্ট, তারপরে হচ্ছে আপনার ইমেজ, ভিডিও। আপনারা যদি কেউ নেটফ্লিক্স বা এই অ্যামাজন প্রাইম, এরকম আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, এগুলা দেখেন, এগুলা যে ভিডিও, এগুলাও তো হচ্ছে ডেটা। ঠিক আছে, মানে এগুলো সবই কিন্তু ডেটা। ইন্টারনেটে ডেটা ছাড়া আর কিছু নাই, যা আছে এভরিথিং ইজ ডেটা। সো ভিডিও, অডিও, এই তো এরকম আর অনেকগুলা ফাইল থাকে, ঠিক আছে। সো এই যে ফাইলগুলো, এগুলো সবগুলাই কিন্তু ডেটা। সো ডেটা মিনস আমার এই জিনিসটাকে কোথাও একটা স্টোর করা লাগবে, সেটা কোনো একটা মেমোরিতে, ডিজিটাল মেমোরিতে আমার এটাকে সেভ করা লাগবে, স্টোর করা লাগবে। সো আমরা ধরেন একটা পিসিতে, এই যে এটা আমাদের একটা পিসি, কম্পিউটার, সেটাতে আমরা এগুলাকে স্টোর রাখছি। তো এই কম্পিউটারটা থেকে আপনার কম্পিউটারে আপনি যদি এই সফটওয়্যারটা বা কিছু একটা, মানে এই ইন্টারফেসটা দেখতে চান, তাহলে কি ওই রিসোর্স গুলো আপনার আনতে হবে, মানে ডেটা গুলা, লাইক এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যা লাগে, সেগুলো আপনার আগে আপনার ব্রাউজারে নিয়ে আসতে হবে। দেন ব্রাউজার আপনাকে ওগুলা
অ্যারেঞ্জ করে বা অর্গানাইজ করে দেখাবে। ঠিক আছে, সো এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের পিসি থেকে ওই সার্ভার পর্যন্ত একটা কানেকশন থাকা লাগবে। সেটা হইতে পারে ওয়্যার্ড কানেকশন, হতে পারে ওয়্যারলেস কানেকশন। ঠিক আছে, যে কোনোটা হইতে পারে। সো এই কানেকশনটা থাকলেই কেবল আমি আমার ওই পিসি থেকে আমার এই পিসিতে ডেটা আনতে পারবো। আদারওয়াইজ কিন্তু ডেটা আনা কোনোভাবেই পসিবল না। ঠিক আছে, সো আমরা যখনই হচ্ছে কোনো জায়গা থেকে কোনো একটা ওয়েবসাইট দেখতেছি, সেই ওয়েবসাইটের যে ডেটাগুলা সেগুলা অ্যাকচুয়ালি হোস্ট করা আছে বা সেভ রাখা আছে কোনো একটা কম্পিউটার। ঠিক আছে, তো সেই কম্পিউটারটা যেখানে আছে সেই কম্পিউটার থেকে আমার কম্পিউটার পর্যন্ত একটা নেটওয়ার্কের লাইন কানেক্টেড থাকা লাগবে, না হলে আমি কিন্তু অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, সো ইন্টারনেটে অ্যাকচুয়ালি কি হয়, ইন্টারনেটে ধরেন ইন্টারনেটটা ফার্স্টে আসছিল এরকম যে আমার কাছে একটা কম্পিউটার আছে। ঠিক আছে, সো এখানেও একটা কম্পিউটার আছে ধরেন। মানে এটা হচ্ছে কি রিসার্চের কাজে ফার্স্ট আনা হয়েছিল। সো ধরেন দুইটা সায়েন্টিস্ট, দুইজনেই হচ্ছে দুইজনের কম্পিউটারে তাদের রিসার্চ পেপার ডকুমেন্টস এগুলো হচ্ছে সেভ রাখতেছে। তো এখন প্রতিবার যখনই হচ্ছে কি একজন আরেকজনকে ডকুমেন্ট দিতে হয়, তো তাদেরকে কি করতে হয়, ফিজিক্যালি একটা পেন ড্রাইভ নিয়ে এসে তার কাছে দিয়ে যাইতে হয়, অথবা হচ্ছে গিয়ে কোনো একটা ফটোকপি করে বা প্রিন্ট আউট করে তখন প্রিন্টটা তাকে দিয়ে আসতে হয়। তো এটা কিন্তু মানে একটু কস্টলি, আপনাকে যাইতে হচ্ছে, তারপর আপনাকে প্রিন্ট আউট করতে হচ্ছে, অথবা আপনাকে পেন ড্রাইভ বা কোনো একটা মেমোরি ডিস্ক, তখন তো পেন ড্রাইভ ছিল না, সো কোনো একটা মেমোরি ডিস্ক ইউজ করতে হচ্ছে। সো এইটা কিন্তু তখন অনেক এক্সপেন্সিভ ছিল। সো তখন যেটা করা হয় যে একটা সিস্টেম করা হয়, যদি আমি এই দুইটা কম্পিউটারকে ধরেন এই সায়েন্টিস্ট থাকে হচ্ছে গিয়ে আহ একটা আবাসিক এরিয়ার বিল্ডিং 1-এ, আর এই সায়েন্টিস্ট থাকে ওই আবাসিক এরিয়ার বিল্ডিং 5-এ। তো এখন বিল্ডিং 1 আর 5 ধরেন খুব বেশি দূরে না, কাছাকাছি। তো এরা চিন্তা করলো যে আমি যদি 1 আর 5 যেহেতু বেশি দূরে না, একটা তার দিয়ে যদি আমি কানেক্ট করতে পারি, তাহলে তো আমার আর যাওয়া লাগতেছে না, আমার যেহেতু ডিজিটাল ডেটা, তো আমি হচ্ছে ওই তারের মাধ্যমে জাস্ট আমার কম্পিউটারে পাঠিয়ে দিই। ঠিক আছে, সো এইভাবে তারা হচ্ছে গিয়ে এটাকে মেবি আরপানেট অর সামথিং এরকম টাইপের কোন একটা কিছু বলতো, আমার ঠিক মনে নেই। সো এইভাবে হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট যে ইন্টারনেটের ব্যবহারটা সেটা শুরু হয়। সো আমরা এখানে লিখে দেই রিসার্চার 1 এন্ড হচ্ছে রিসার্চার 2। ঠিক আছে, সো এইটা হচ্ছে এভাবেই শুরু হইলো আপনাদের। সো এখন দেখেন, এরা দুইজন যখন এই কাজটা শুরু করছে, এবার হচ্ছে গিয়ে অন্যদের মাথায়ও আসলো, আচ্ছা ঠিক আছে এই দুইজন যেহেতু করতেছে তাহলে তো আমরাও করতে পারি। তো ওরা কি করলো, এরপরে আরো এরকম মানে এরকম ধরেন দুইজন দুইজন করে আরো অনেক হইতে লাগে। ঠিক আছে, সো দেখা গেল পরবর্তীতে ওই এরিয়ার মোটামুটি সবার মাঝেই ধরেন দুইজনের মাঝে এরকম নেটওয়ার্ক আছে। তো এখন ওরা চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে আমি যদি এইটা থেকে আমার এই পিসিতে অ্যাক্সেস করতে পারি একটা তারের মাধ্যমে। এখন আমার ধরেন হচ্ছে এই রিসার্চার 1 থেকে থাকে আরো একটু দূরে। সো ওখানে রিসার্চার 1 থেকে যদি 3 পর্যন্ত, আমরা একটু আঁকাআঁকি না করি প্লিজ, আমি নোটেশন অফ করতে ভুলে গেছিলাম। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। সো আহ যেটা বলতেছিলাম, ধরেন রিসার্চার 1 হচ্ছে রিসার্চার 3 থেকে অনেক দূরে আছে। সো রিসার্চার 2 ধরেন রিসার্চার 1 আর 3 এর মাঝামাঝি একটা এরিয়াতে আছে। সো রিসার্চার 1 থেকে যদি 3-তে আমার তার টানতে হয়, অনেক তার লাগবে এবং কস্ট বেশি। সো ওরা চিন্তা করলো, ঠিক আছে আচ্ছা আমি যদি রিসার্চার 1 থেকে 2 পর্যন্ত তো আমার লাইন আছে। সো এখন যদি 2 হচ্ছে গিয়ে এই রিসার্চার 3 এর কাছে একটা লাইন নেয়, তাহলে তো আমি রিসার্চার 1 2 কে কানেক্ট করব, 2 এর পরে আমি 3 কে অ্যাক্সেস করতে পারবো, তাই না? যেহেতু তারের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতেছি, সো আমরা এই জিনিসটা তো করতে পারবো। সো তখনই হচ্ছে এই প্ল্যানটা আসলো, ওকে ফাইন ঠিক আছে, রিসার্চার 2 এর সাথে 3 এর কোনো যোগাযোগ নাই। সো 2 কি করলো, 3 এর
থ্রি এর সাথে একটা লাইন ক্রিয়েট করলো। এতে করে দেখা গেল রিসার্চার ওয়ান রিসার্চার টু কেও পাচ্ছে, থ্রি কেও পাচ্ছে, এবং থ্রি এর সাথে যেহেতু এইটা ধরেন ফোর, ফোর এর কাছে কানেক্টেড, সো সে ফোর কেও পাচ্ছে। তো এখন এই চারজন এখন এক গ্রুপ হয়ে গেল। তো এবার এই চারজন কি করলো, পরে এই রিসার্চার ফোর কি করলো, এই রিসার্চার সাথে আবার কানেকশন ক্রিয়েট করলো। তো এইটার সাথে কানেকশন ক্রিয়েট করার ফলে কি, এরা সবাই এখন রিসার্চার ফাইভ এন্ড রিসার্চার সিক্স এদেরকেও এক্সেস করতে পারতেছে। সো আমার আর এগুলার দরকার নাই, আমরা যথেষ্ট বুঝতে পারতেছি এখান থেকে। সো হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে দেখেন তাহলে কি হইলো, আমরা এই যে একটা নেট মানে তারের তারের কানেকশন করতে করতে আমরা কি করলাম, রিসার্চার ওয়ান আর সিক্স সবাই কিন্তু একটা জায়গায় চলে আসছে, একই বলতে পারেন যে একই কানেকশনে কানেক্টেড সবাই। সো এই যে কানেকশনটা, এটাই বেসিক্যালি ছিল ইন্টারনেট, এবং আজকের দিনেও ইন্টারনেট হচ্ছে এটাই। ঠিক আছে। সো ধরেন আপনি কি করতেছেন, আপনি আপনার আইএসপি থেকে যখন লাইন নেন, ঠিক আছে, সো তখন কি করেন, একটা ব্রডব্যান্ড টানান না, আইএসপি এসে আপনার বাসায় একটা তার টানে, কিন্তু ওইটা কিন্তু ওয়্যারলেস না, ওটা কিন্তু তারেই আসে। সো তার আনে আপনার রাউটারে কানেক্ট করে, এবার রাউটার থেকে হচ্ছে এটা ওয়্যারলেসলি আপনার হচ্ছে গিয়ে ট্রান্সমিট করা হয় ডেটাগুলো। ঠিক আছে, সেটা অন্য পার্ট, সেই ডেটাটা, বাট ও হচ্ছে ওয়্যারলেসলি আপনার সাথে কানেক্ট করতেছে, স্টিল ওইটাও কিন্তু একটা কানেকশন, আপনার পিসি কিন্তু ওয়্যারলেস এর সাথে কানেক্টেড। ঠিক আছে। সো এখন দেখেন, এই জায়গায় ধরেন আমাদের সব ডেটা গুলা আছে এখানে, আপনার আইএসপি হচ্ছে ধরেন এইটা, এইটা আপনার আইএসপি। ঠিক আছে। সো আর আপনি বাসায় আছেন, এটা আপনার রাউটার, এই যে এটা, এটা আপনার রাউটার। তো এখন আপনি মানে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এই যে আপনার আইএসপির সাথে না, এই যে ওয়ার্ল্ডের সবগুলা ডেটার বা সবগুলা সার্ভারের কানেকশন থাকে, সেটা ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক। ঠিক আছে, ডিরেক্ট ইনডিরেক্ট তো বুঝতেছেন, কারণ হচ্ছে কি আমাদের যেহেতু ফুল ওয়ার্ল্ডেই এটা কানেক্টেড। সো এই যে মানে হচ্ছে কি আপনি এখান থেকে বসে ইউএসএ তে একটা সার্ভার আছে, সেটার ডেটা কেমনে পাচ্ছেন, কারণ এই যে পুরা ওয়েটা কানেক্টেড করা আছে। সো এভাবে হচ্ছে গিয়ে আইএসপির সাথে সব কানেকশন থাকে। তো এখন যখন আপনি আইএসপি থেকে লাইন কিনেন, তখন ও কি করে, সে হচ্ছে গিয়ে আপনার সাথে একটা রাউটারে একটা লাইন দিয়ে দেয়। ঠিক আছে। সো রাউটারে যখন লাইন দিয়ে দেয়, তখন রাউটার কি করে, ওই যে ডেটাটা সেটাকে এবার আপনাদের সবার মধ্যে, আপনার এখানে বাসায় যা যা ডিভাইস আছে তাদের মধ্যে হচ্ছে গিয়ে ছেড়ে দেয়। সো তখন কি হয়, আপনার বাসার ডিভাইস গুলা এই রাউটারের সাথে কানেক্টেড, আর রাউটার কার সাথে কানেক্টেড, আইএসপির সাথে, এন্ড আইএসপি হচ্ছে ইন্টারনেটের সাথে, বাহিরের ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড। সো এইভাবে হচ্ছে গিয়ে আমাদের কানেকশনটা হয়ে যায় ফিল আপ, আর আমরা যে কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে। সো কোনো কারণে আপনার এই আইএসপি যদি আপনার ডেটাটা কেট করে দেয়, আপনার এখানে নেটওয়ার্ক কাট করে দেয়, অথবা আপনার আইএসপি যেখান থেকে লাইন আনে, আপনার আইএসপিও কিন্তু কোনো না কোনো জায়গা থেকে লাইন আনে, তারও উপরে আইএসপি আছে। ঠিক আছে, সেটাকে আইএসপি বলে না, সেটাকে আমি নাম ভুলে গেছি, অন্য একটা টার্ম আছে। সো তাদের থেকে আনে। তো তারা যদি বন্ধ করে দেয়, তখন কিন্তু আইএসপির কাছে আর কোনো লাইন নাই, আপনিও লাইন পাবেন না, আইএসপির সাথে কানেক্টেড যতগুলা এরিয়া থাকবে কেউ হচ্ছে গিয়ে আসলে আর লাইন পাবে না এই জায়গায়। ঠিক আছে। সো আমরা যদি একটা স্ট্রাকচার দেখি, ওকে, আমি থেকে কি দেখা যাবে, এই জায়গায় একটা দেখি, এটা থেকে দেখা যায় কিনা। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিতে যাচ্ছি যে আসলে কিভাবে এরা কানেক্টেড হয়। খুবই কোনো সাইট হলো, উম, আচ্ছা, এইটাতে আমরা করতে পারি। সো এই ম্যাপটা দেখেন, এই ম্যাপটা বেসিক্যালি যা দেখায় সেটা হচ্ছে গিয়ে যে আমি আপনাদেরকে বললাম না যে আমাদের সবগুলা পিসি একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড।
সো এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে পুরা ওয়ার্ল্ডের সাবমেরিন ক্যাবলের ম্যাপ। সাবমেরিন ক্যাবল দিয়ে কি হয়, এক দেশের থেকে ডেটা আরেক দেশে আসে, এক দেশের সার্ভার গুলো আরেক দেশের সার্ভার বা ইন্টারনেট গেটওয়ের সাথে কানেক্টেড হয়। সো এইখানে দেখেন, এই যে ইউএস এর এখানে কতগুলা কানেকশন, ইউএস এর এখান থেকে, তারপরে এই যে আপনার হচ্ছে ধরেন এই যে ইউএস এর এই সাইড থেকে অনেকগুলা কানেকশন যাচ্ছে আমাদের এশিয়ার দিকে, তারপর আফ্রিকা, ইউরোপ, এখানে আমাদের এশিয়া থেকে ধরেন হচ্ছে গিয়ে অনেকগুলা কানেকশন আসতেছে। আমাদের বাংলাদেশে যদি যাই, এই যে আমাদের বাংলাদেশ, সো আমাদের বাংলাদেশে মোটামুটি আহ ওকে, সো আমাদের বাংলাদেশে মোটামুটি তিনটা, বলতে গেলে দুইটাই, বেসিক্যালি দুইটা লাইন থাকে। দুইটা মেজর লাইন আছে বা বড় লাইন যেটা বলি। একটা হচ্ছে গিয়ে সিমি উই 4, আর একটা সিমি উই 6। ঠিক আছে, সো এই যে এটা, এটা মেবি হচ্ছে গিয়ে 4 এর লাইন, আর এটা হচ্ছে গিয়ে আপনার 5 এর লাইন, সরি 6 বলছি, 5, 4 এন্ড 6। সো এই কয়টা লাইন হচ্ছে আছে, এবং দেখেন এই যে সিমি উই 6, এই লাইনটা কোত্থেকে কোত্থেকে কানেক্টেড। দেখেন এই লাইনটা শুরু হয়েছে ফ্রান্স থেকে। ঠিক আছে, ফ্রান্স থেকে শুরু হয়ে এটা কোথায় কোথায় ল্যান্ড করছে আপনার এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, সো এখানে দেখেন এই যে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ, মায়ানমার, তারপরে মালয়েশিয়া, থাইল্যান্ড, এই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে ল্যান্ড করছে। এন্ড বাংলাদেশের গভর্নমেন্টের একটা প্রাইভেট কেবল আছে। ঠিক আছে, সো যেটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার যদি পুরো দেশে কোনো নেটও না থাকে, তাহলে এই প্রাইভেট লাইন গুলা আসলে আপ থাকে। ঠিক আছে, সো এগুলো আসলে গভর্নমেন্টের বিভিন্ন জরুরি যেসব বা ইম্পর্টেন্ট যেসব সার্ভিস থাকে, সেগুলা রান করানোর জন্য আসলে এই লাইন গুলো ইউজ হয়। হ্যাঁ, আর বেসিক্যালি আমাদের হচ্ছে সিমি উই 4, তারপরে 6 এন্ড 5, এগুলো আমরা ইউজ করে থাকি, এগুলা থ্রুতেই আমরা নেটওয়ার্ক গুলা পাই। ঠিক আছে, সো যাই হোক, আহ এটা ছিল একটা জাস্ট ওভারভিউ আপনাদেরকে বোঝানোর জন্য যে আমাদের ওয়ার্ল্ড আসলে ইন্টারনেটের সাথে কিভাবে কানেক্ট। সো এটা গেল, অনেক থিওরি হইলো, আমরা আশা করি বুঝতে পারছি আমাদের এখানে নেটওয়ার্ক কিভাবে কানেক্টেড হয়। সো ধরেন এবার আমরা শর্ট করে ফেলি, এই ডিসকাশন গুলো আমরা করব। তো মেইন কথা হচ্ছে গিয়ে কি, আপনার মাঝামাঝি একটা রাউটার বা নেটওয়ার্ক ডিভাইস, অনেকগুলা নেটওয়ার্ক ডিভাইসের হচ্ছে গিয়ে আপনার কি বল, আপনার হচ্ছে গিয়ে অনেকগুলো নেটওয়ার্ক ডিভাইসের কানেকশন থাকবে মাঝখানে, যে হচ্ছে গিয়ে আপনার এই ক্লায়েন্ট বা আপনার ব্রাউজার থেকে এই যে সার্ভার, যেটাকে সার্ভার বলি আমরা কাদেরকে, যেখানে আমাদের ডেটা গুলা থাকে সেটাকে আমরা মেইনলি সার্ভার বলি। সো এই যে সার্ভার পর্যন্ত যে কানেকশনটা বিল্ড হয়, এটা বিল্ড করতে আপনাদেরকে হেল্প করে। ঠিক আছে, সো এখন চিন্তা করেন, এটা গেল আমাদের পুরা ইন্টারনেট এর ব্যাপার স্যাপার যে কিভাবে কাজ করে। এখন মেইন কথা হচ্ছে, যখন ধরেন ওয়ান টু ওয়ান কানেকশন ছিল এখানে, ধরেন এই রিসার্চার 1 আর রিসার্চার 2 এর মধ্যে কানেকশন, তো একজন আরেকজনকে চিনে, দুইজনের মধ্যে একজন আরেকজনকে চেনার তো কোনো বড় কথা না, মানে কোনো ঝামেলা নাই। যখন সেটা 10 জন হয়ে যাবে তখন চেনাটা হচ্ছে ডিফিকাল্ট। ধরেন আপনি আপনার 10 জন ফ্রেন্ড থেকে একজনকে ডাকতেছেন, তো সেটা আপনি কেমনে ডাকবেন, কোনো একটা আইডেন্টিফিকেশন তো ইউজ করবেন। ঠিক আছে, সেটা হইতে পারে আইডি অথবা আপনার ফ্রেন্ডের নাম। এখন আবার ফ্রেন্ডের নাম আমরা ইউজ করতে পারি না, কারণ হচ্ছে কি ফ্রেন্ডের নাম তো ইউনিক না। ধরেন আপনার হচ্ছে গিয়ে রবিন নামে 2 জন ফ্রেন্ড আছে, আপনি রবিন বা রনি ডাকলেন 2 জন ফ্রেন্ডকে, তো 2 জনের মধ্যে কিন্তু 2 জনই আপনাকে রেসপন্স করবে। তো আপনাকে একটা স্পেসিফিক নাম, মানে কিছু একটা ইউজ করতে হবে, যেটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা ওই ফ্রেন্ডকে আইডেন্টিফাই করতে পারবো। যেটা আমরা খুব স্মার্টলি করে থাকি, এক এক ফ্রেন্ডের এক এক রকম উইয়ার্ড উইয়ার্ড নাম থাকে ফ্রেন্ড সার্কেলে। ঠিক আছে, সো যাই হোক, আহ জোকস অ্যাপার্ট, তো আমরা হচ্ছে গিয়ে এখন আসি ইন্টারনেটের জগতে। ইন্টারনেটের জগতেও কিন্তু এই জিনিসটা হয়। পিসি কে তো আমার, ধরেন আপনার এখানে 10টা ডিভাইস, আপনি এখানে এই যে রিসার্চার 1 থেকে 6 পর্যন্ত, এখন রিসার্চার 1 আসলে কাকে রিচ করতে, ধরেন রিসার্চার 4 কে রিচ করবে, তো সে যে 4 কে খুঁজতেছে, সেটা তো তাকে বলতে হবে, 4 এর একটা আইডেন্টিফিকেশন দিতে হবে। না হলে যে তাকে খুঁজে দিচ্ছে, এই যে মাঝখানে মাঝখানে নেটওয়ার্ক ডিভাইস গুলো আছে, রাউটার থাকে, সুইচ থাকে, আরো অনেক কিছু থাকে, তো এই ডিভাইস গুলাই তো আসলে খুঁজে বের করার কাজটা করে। তো ও আসলে কেমনে চিনবে যে ও কাকে খুঁজতেছে, রিসার্চার 1? সো এইটার জন্য, এই সমস্যাটা মোকাবেলা করার জন্য একটা সিস্টেম আসে হচ্ছে গিয়ে
আইডেন্টিফিকেশন প্রোটোকল বা আইডেন্টিফিকেশন নাম্বার, এই টাইপের জিনিস যেটাকে আমরা আইপি অ্যাড্রেস নামে চিনি। ঠিক আছে। সো আমরা এখানে লিখি আইপি অ্যাড্রেস। ঠিক আছে। সো এই আইপি অ্যাড্রেসটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আপনাদের ইন্ট্রোডিউস করবো। সো এটা আসলে কেমন অ্যাড্রেস? এটা দেখতে কাইন্ড অফ হচ্ছে এরকম হয়, ধরেন 192.134, ধরেন 435 সম্ভব না, 233, ধরেন দেন হচ্ছে গিয়ে 102। এই টাইপের নাম্বার আমরা তো সবাই দেখছি কম বেশি। ঠিক আছে। আমরা যারা নেট সেট আপ করছি বা কিছু কখনো কখনো হচ্ছে মোবাইল নেটওয়ার্কে প্রক্সি ডোর খুলে ফ্রি আনলিমিটেড নেট চালানো হয়েছে, তারা মোটামুটি হচ্ছে গিয়ে এই জিনিসটা সাথে পরিচিত, এই নাম্বারটার সাথে। ঠিক আছে। সো এটা বেসিক্যালি একটা আইপি নাম্বার, যেটা বা আইপি অ্যাড্রেস, যেটা আসলে যে কোনো একটা মেশিনকে স্পেসিফিক্যালি হচ্ছে গিয়ে আপনার আইডেন্টিফাই করতে ইউজ হয়। ঠিক আছে। সো আপনি যদি মানে যখন ইন্টারনেট আসে তখন কি হয়ে যায়, ধরেন এটার কাছে একটা আইপি অ্যাড্রেস, আবার এটার কাছে আরেকটা আইপি অ্যাড্রেস, এবং এটা কিন্তু অবশ্যই জানবেন দুইটা আইপি অ্যাড্রেস সেম হবে না। একই নেটওয়ার্কে দুইটা ডিভাইসের আইপি অ্যাড্রেস কখনোই সেম হবে না, ইউনিক থাকবে। না হলে সেম হইলে তো আমি খুঁজে বের করবো কেন? ঠিক আছে। সো এটা ইউনিক হইতে হবে। তো এরকম ধরেন সব জায়গায় আইপি অ্যাড্রেস দেওয়া আছে। তো এখন জিনিসটা হয়ে যাবে এরকম যে যখন রিসার্চার 3 হচ্ছে গিয়ে, সরি, রিসার্চার 1 হচ্ছে রিসার্চার 4 কে অ্যাক্সেস করতে যাবে, ও তখন কি বলবে, এই অ্যাড্রেসটা দিয়ে ওর নেটওয়ার্ক ডিভাইসকে বলবে যে এরে খুঁজা। ঠিক আছে। বা এর কাছ থেকে এর সাথে আমি একটা কানেকশন ক্রিয়েট করতে যাচ্ছি, সো তখন ও হচ্ছে গিয়ে এই আইপি অ্যাড্রেস দিয়ে এর খুঁজে নেবে। তো এখন খুঁজে নেওয়া মিনস এমন না যে গিয়ে গিয়ে নেটওয়ার্ক ডিভাইস তো হাঁটতে পারে না, গিয়ে যে খুঁজে নিয়ে আসবে এরকম না। ভিতরে সফটওয়্যার প্রোগ্রাম করা থাকে এমন ভাবে যাতে করে হচ্ছে গিয়ে এই জিনিসটা, মানে ওই সফটওয়্যার প্রোগ্রামই এটা হচ্ছে গিয়ে খুঁজে আনে। ঠিক আছে। ওকে। সো এবার আসি, আমাদের এটা গেল আইপি অ্যাড্রেস, আমরা বুঝলাম আইপি অ্যাড্রেস কি করে। এখন এখানে একটা জিনিস, এটা কিন্তু আইপি ভার্সন 4 অ্যাড্রেস। ঠিক আছে। সো আমাদের আরেকটা অ্যাড্রেস আছে IPv6, যদিও সেটা আমরা খুবই ব্যাপকভাবে এখনো ইউজ করতেছি না, কিন্তু খুব মানে গোয়িং ফরওয়ার্ড চলে আসবে, IPv6 এ আমাদের যাইতে হবে। কারণ আমাদের দুনিয়াতে, পুরো ওয়ার্ল্ডে এখন এত এত বেশি ডিজিটাল ডিভাইস হয়ে গেছে, এই IP ভার্সন 4 দিয়ে আসলে কুলানো পসিবল হচ্ছে না ইউনিকলি আইডেন্টিফাই করা। কারণ আপনি এটা যদি কি বলে, পারমুটেশন কম্বিনেশন দেখেন, তাহলে দেখবেন যে যেই পরিমাণ ডিভাইস এটা দিয়ে ইউনিক নেম করা পসিবল, তারা হচ্ছে গিয়ে অলরেডি মানে ফিল আপ হয়ে যাচ্ছে। সো এই কারণে IPv6 আসছিল। IPv6 বেসিক্যালি এর থেকে আরো বড় রেঞ্জের কাউন্ট বা বড় রেঞ্জের নাম্বার সার্ভিস দিতে পারবে, বা সাপোর্ট কি বলে প্রোভাইড করতে পারবে বড় রেঞ্জের আইপি অ্যাড্রেস। সো IPv6ও আমরা মোটামুটি অনেক জায়গায় ইউজ করি, বাট এটা এখনো ইউজ করতেছি আমরা। V4 এখনো হচ্ছে গিয়ে কি বলে ব্যাপক হারে ইউজ হয়। ওকে। আমাদের আইপি অ্যাড্রেস গেল। এখন দেখেন এই যে আইপি অ্যাড্রেস, এবার চিন্তা করেন আপনার এই পিসিটার আইপি অ্যাড্রেস, ধরেন এটা, এই যে এটা। ঠিক আছে। সো আপনি আপনার রাউটারকে বললেন যে এর বের করে নিয়ে আসো, বা এর সাথে আমার একটা কানেকশন করো, বা এর জায়গায় আপনার হচ্ছে গিয়ে আমাকে একটা কি বলে আমাকে একটা ডেটা। তো এখন এ যে খুঁজে বের করবে একে, তা এর জন্য তো আপনাকে IPv টা বলতে হবে, আইপি ভার্সনটা বলতে হবে, রাইট? তো এই যে আইপিটা বলবেন, আইপি অ্যাড্রেস বলবেন, এখন আমরা প্র্যাকটিক্যালি একটু চিন্তা করি তো, আমাদের ডেইলি লাইফে আমরা কি কখনো আইপি অ্যাড্রেস লিখি? ধরেন আপনি গুগলে সার্চ করবেন, গুগলে যাচ্ছেন, বা আপনি ধরেন ওস্তাদের সাইটে ঢুকতেছেন, আপনি কি লিখছেন যে সামথিং ডট সামথিং ডট সামথিং ডট সামথিং, এই যে চারটা ডট 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 দিয়ে? আমরা কিন্তু লিখিনি। ঠিক আছে। আমরা কি করছি, আমরা একটা নাম লিখছি যে ওস্তাদ.com। ঠিক আছে। এই যে ওস্তাদ.com লিখছে, আমাদের ব্রাউজার কিন্তু ওস্তাদের ডেটা নিয়ে এসে আমাকে দেখাচ্ছে। তাহলে এইটা কিভাবে করে? আমি তো আইপি, মানে আপনারা বলতে পারেন যে ভাই এতক্ষণ বলতেছিলেন আইপি অ্যাড্রেস দিয়ে এটাকে বের করতে হয়, আমরা তো কখনো আইপি অ্যাড্রেস ইউজ করি না। সো আমরা যেটা করি,
সেটা হচ্ছে আমরা ডিএনএস ব্যবহার করি। সো এই ডিএনএস টা আমরা শিখবো এই জায়গায়। সো বেসিক্যালি আমরা যেটা করি সেটাকে বলা হয় ডিএনএস, অর ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন নেম সিস্টেম, ঠিক আছে। সো এটা বেসিক্যালি কি করে, ডোমেইন নেম সিস্টেম এক কথায় আসলে যে কাজটা করে, ও অ্যাকচুয়ালি কিছুই করে না। ও জাস্ট আপনার প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের সাপেক্ষে একটা নাম দেয়, ইউনিক নাম দেয়, ঠিক আছে। এবং এটা কিন্তু ইউনিক হইতে হবে অবভিয়াসলি, ঠিক আছে। যেমন গুগল.কম, আরেকজন আরেকটা সার্ভার আপ করতে পারবে না গুগল.কম দিয়ে, বা তার আইপি অ্যাড্রেস কে ম্যাপ করাইতে পারবে না গুগল.কম দিয়ে, ঠিক আছে। সো গুগল.কম একটা সার্ভারের সাথেই লাগবে, ঠিক আছে। সো এই যে গুগল.কম লিখতেছেন, এর কি করে, এই যে ডিএনএস কি করে, এই গুগল.কম এর সাথে ওর যে সার্ভারের আইপি অ্যাড্রেসটা সেটাকে ম্যাপ করে রাখে। যার কারণে আপনার কখনোই হচ্ছে ওই আইপি অ্যাড্রেসটা বলতে হয় না। আপনি বলেন হচ্ছে গিয়ে, ভাই গুগল.কম লিখবো, গুগল.কম দিছে, ও সুন্দর করে নিয়ে আসছে গুগল.কম এর ডেটা। ওস্তাদ.কম লিখছে, ওস্তাদ.কম এর ডেটা নিয়ে আসছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে গিয়ে ডিএনএস সিস্টেম, ডোমেইন নেম ম্যাপিং সিস্টেম বা ডোমেইন নেম সিস্টেম, যেটা একটা নেমের সাপেক্ষে আইপি কে কানেক্ট করে রাখে। আমরা শুধু নেম দিয়ে পাঠাই, আইপি কে কানেক্ট করি। তো এখন তাহলে চিন্তা করেন, আপনি যখন ব্রাউজারে এই যে গুগল.কম বা ওস্তাদ.কম লিখতেছেন, তো ওরে তাহলে আর আগে কি করতে হয়? ওকে আগে এই যে ডিএনএস টা বললাম, এটাও কিন্তু সার্ভারে থাকে, এগুলোও ডেটা, ঠিক আছে। সো এগুলোও কোনো না কোনো কম্পিউটারে আছে। তো এর আগে কি করতে হয়, এর আগে ওই ডোমেইন নেমের সিস্টেমের যে ডেটাবেস বা ধরেন সার্ভারটা, সে তার কাছে যাইতে হয়, তার কাছে গিয়ে আইপি অ্যাড্রেসটা নিয়ে আসতে হয়। দেন সে ওই আইপি অ্যাড্রেসের সাথে কানেকশন ক্রিয়েট করে আবার ব্রাউজার থেকে, ঠিক আছে। সো এই যে প্রসেস, এটা কিন্তু আমরা কখনো টেরই পাই না, কারণ আমরা লিখি, এটা লেখার মধ্যে ঠাস করে হয়ে যায়, ঠিক আছে। তো এখন কেমনে হয় এই জিনিসটাই আমরা দেখবো। তো আপনারা যখন ব্রাউজারে কিছু লেখেন, ধরেন এই ইয়াটা যদি আমরা একটু দেখি, মডেলটা। সো এটা ধরেন ইউজার মানে আপনি আপনি কিছু একটা লিখছেন, ডোমেইন নেম লিখছেন, ধরেন আমরা এখানে ওস্তাদ, সো ওস্তাদ.অ্যাপ, সরি ওস্তাদ.কম বলতেছিলাম আমি, এটা ওস্তাদ.অ্যাপ। সো ওস্তাদ.অ্যাপ লিখছি, ওস্তাদ.কম আস, সরি ওস্তাদের সাইট চলে আসছে। তো এখন দেখেন এখানে আপনি ওস্তাদ.অ্যাপ লিখছেন আপনার ব্রাউজারে, আপনার ব্রাউজার কিন্তু জানে না এটার আইপি অ্যাড্রেস কত, এটা কোন সার্ভারে আছে। ওকে কি করতে হবে, এটা আগে বের করে আনতে হবে। তো এটা বের করার জন্য ও কি করে, ও এই পাথটা দিয়েছে, ঠিক আছে। সো এই পার্টটা দিয়ে গিয়ে কোথায় যায়, ও হচ্ছে গিয়ে, সরি আমি ভুল বলতেছি, ওই পার্টটা না, ও এই মাঝের পার্টটা দিয়ে যায়, ওইটা তো আইপি অ্যাড্রেস যখন আসে তখন। সো আগে ও যায় কি, ও হচ্ছে ব্রাউজার রিকোয়েস্ট করে আইপির, মানে এই যে আইপিটা, সেটার ডোমেইন দিয়ে আইপির জন্য রিকোয়েস্ট করে কার কাছে, ডিএনএস রিজলভারের কাছে। সো এখন এই ডিএনএস রিজলভারটা কি জিনিস, তো এখানে না আসলে আমি তো কেবল দুইটা হাব দেখাইছি, ডিএনএস রিজলভার, আইপি ডিএনএস সার্ভার, আইএসপি ডিএনএস সার্ভার। সো এখানে আসলে দুইটা না, অনেকগুলা থাকতে পারে, ঠিক আছে। বাট মেইন মেইন ধরেন দুইটাই দেখানো হয়েছে বোঝার জন্য। সো ডিএনএস রিজলভারটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার রাউটার, ঠিক আছে। সো আপনি ধরেন রাউটার, মানে রাউটারের কাছে কি হয়, আইএসপির ডিএনএস সার্ভার কত সেটা থাকে, বা ডিএনএস সার্ভারের যে আইপি অ্যাড্রেস সেটা রাউটারে কনফিগার করা থাকে। সো আপনারা যদি যারা রাউটার কনফিগার করছেন তারা এটা দেখবেন, আর কেউ কনফিগার না করলে রাউটারের ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন, দেখবেন যে আইএসপি ডিএনএস সার্ভার একটা ফিল্ড থাকে, যেখানে হচ্ছে ডিএনএস সার্ভারের একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকে। সো ওইটা বেসিক্যালি আইএসপি থেকে দিয়ে দেয়। সো আপনি যখনই হচ্ছে গিয়ে ব্রাউজারকে হিট করলেন, ব্রাউজার কার কাছে যাচ্ছে, রাউটারের কাছে। রাউটারের কাছে গিয়ে বলতেছে, ভাই আমার এই গুগল.কম বা উস্তাদ.অ্যাপ এর আইপি অ্যাড্রেসটা লাগবে, এটা আমার একটু বাইর করে দাও। তো এবার ডিএনএস রিজলভার কি করে, সে কার কাছে যায়, সে তার কাছে তো আইএসপি ডিএনএস সার্ভার আছে, যা আইপি অ্যাড্রেস আছে, ও চিনে ওইটাকে, ও তার কাছে যায় ডিরেক্টলি, আইএসপির কাছে যায়। তো আইএসপির কাছে গিয়ে ও বলে, ভাই আমার এটার আইপি অ্যাড্রেস লাগবে, এই ওস্তাদ.অ্যাপ এর, এটা বাইট করে দাও। তো এখন এটা যখন বলে, আইএসপি কি করে, আইএসপির এখানে দেখেন আমাদের ওয়ার্ল্ডে তিন টাইপের ডিএনএস সার্ভার আছে, তিনটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে রুট ডিএনএস সার্ভার, দেন হচ্ছে টিএলডি ডিএনএস সার্ভার, দেন হচ্ছে অথরিটেটিভ ডিএনএস সার্ভার। সো
এখন রুট ডিএনএস সার্ভার হচ্ছে গিয়ে কি, যার কাছে সবগুলো টিএলডি ডিএনএস সার্ভারের ডেটা থাকে। এখন টিএলডি কি জিনিস বলি, টিএলডি হচ্ছে গিয়ে বলা হয় টপ লেভেল ডোমেইন। ঠিক আছে, সো এই টপ লেভেল ডোমেইন এটা আসলে কাদেরকে বলে? ধরেন আপনি লেখেন না যে এই যে ওস্তাদ ডট অ্যাপ গুগল ডট কম, ঠিক আছে, তারপরে ধরেন সামথিং ডট নেট, এরকম অনেকগুলো আমরা দেখি। ঠিক আছে, সো এই যে এইভাবে আমরা যে লিখি, এই ডটের পর লাস্টে দিয়ে যা লিখি, ডট অ্যাপ ডট কম ডট নেট, এগুলাই বেসিক্যালি হচ্ছে টপ লেভেল ডোমেইন অথবা টিএলডি ডোমেইন। সো এখানে যদি আসি, টিএলডি এগুলাকে বলি আমরা টিএলডি। সো এগুলা কি, কম, তারপরে আইও, এরপরে অ্যাপ, নেট, অর্গ। ঠিক আছে, সো এগুলা সবগুলাই হচ্ছে গিয়ে আপনার টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন এগুলাই না, আরো অনেকগুলো আছে। সো আপনি যত সাইটের আপনি এই যে ডটের পর একদম লাস্ট পোর্শনে যা দেখেন, সেগুলাই হচ্ছে টিএলডি। ঠিক আছে, আবার কিছু আছে হচ্ছে গিয়ে কান্ট্রি স্পেসিফিক টিএলডি, যেমন হচ্ছে গিয়ে ডট কম ডট বিডি, এরকম দেখবেন। ঠিক আছে, কিছু সাইট আছে, সো ওগুলা হচ্ছে কান্ট্রি স্পেসিফিক। হ্যাঁ, আর এমনিগুলা হচ্ছে গ্লোবাল। তো এখন এই যে সবগুলা টিএলডি, তো টিএলডি ডোমেইন বলতেছি, সো এগুলার ডেটা গুলা থাকে আসলে এই টিএলডি ডিএনএস সার্ভারে। কিন্তু এই কোন টিএলডি ডিএনএস সার্ভারে আসলে গেলে আমার আইপি অ্যাড্রেসের টিএলডি ডেটাটা পাবো, সেটা তো আমাকে আগে জানতে হবে। সেটা জানার জন্য আমাদেরকে হিট করতে হয় রুট ডিএনএস সার্ভারে। সো আমরা ফার্স্টে রুট ডিএনএস সার্ভারের কাছে যাই। তো ও আমাদের ডোমেইন নেমটা দেখে বলে দেয় যে ওইটা কোন টিএলডি ডিএনএস সার্ভারে ওইটার ডেটাটা পাওয়া যাবে। দেন সেই আইপি অ্যাড্রেসটা আবার আসে আইএসপির কাছে। আইএসপি এবার আবার রিকোয়েস্ট পাঠায় টিএলডির কাছে। ঠিক আছে, সো টিএলডির কাছে যাওয়ার পর টিএলডি কি করে, এবার ওর কাছে আবার গেলেন গুগল ডট কম বা ওস্তাদ ডট অ্যাপ নিয়ে। সো ওর কাছে ওস্তাদের ইনফরমেশন আছে। এবার ওস্তাদের যে আইপি অ্যাড্রেসটা সেটা অ্যাকচুয়ালি ওর কাছে আহ মানে অ্যাকুরেটলি থাকে না। ওর কাছে থাকে কি, যে কোন অথরিটেটিভ ডিএনএস সার্ভারে গেলে আপনি এটার এক্সাক্ট অ্যাড্রেসটা পাবেন। সো ও তখন কি করে, সেই অথরিটেটিভ ডিএনএস সার্ভারটার আইপি অ্যাড্রেস দেয়। তো এটা আইএসপির কাছে আসার পর আইএসপি আবার হচ্ছে গিয়ে যায় অথরিটেটিভ ডিএনএস সার্ভারের কাছে, এন্ড ও ফাইনালি হচ্ছে গিয়ে আপনার যে আপনি যে সাইটটাকে অ্যাক্সেস করতে যাচ্ছেন সেটার আইপি অ্যাড্রেসটা দেয়। এবং সেই আইপি অ্যাড্রেসটা যখন আইএসপির কাছে আসে, আইএসপি রাউটারের কাছে পাঠায়, রাউটার এবার আপনার ব্রাউজারের কাছে পাঠায়, এন্ড দেন আপনার ব্রাউজার সেই আইপি অ্যাড্রেস দিয়ে আপনার সার্ভারকে, ওই যে যেই ওস্তাদ ডট অ্যাপ হোক গুগল ডট কম হোক, তার যে সার্ভারটা, ওর সার্ভার আইপি অ্যাড্রেস তো জানে এখন, সো ওইটাতে হচ্ছে হিট করে। তো চিন্তা করেন আপনারা যে সিম্পল গুগল ডট কম লিখে ঢুকে যাচ্ছেন, তার মাঝখানে কিন্তু এত কিছু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাই এতগুলা সার্ভার, এই রুট ডিএনএস সার্ভার এগুলা তো অবভিয়াসলি আমাদের দেশে নাই। ঠিক আছে, দেখা যায় বিভিন্ন বড় বড় দেশে এগুলা আছে। তো তাহলে ভাই এত দূর পর্যন্ত তো যাওয়া আসা করতেছি, আমার তো অনেক টাইম লাগার কথা। হ্যাঁ, ট্রু, অনেক টাইম লাগার কথা, কিন্তু লাগে না। কারণ হচ্ছে আমাদের প্রতি পদে পদে ক্যাশ করা হয় এই ডেটাগুলো। ধরেন আপনি যদি একবার ওস্তাদ ডট অ্যাপে ঢুকেন, আপনার রাউটার কি করবে, ওই ওস্তাদ ডট অ্যাপের যে আইপি অ্যাড্রেসটা রিটার্ন আসছিল সেটা ক্যাশ করে রাখবে। সো নেক্সট টাইম আপনি যখন এই ওস্তাদ ডট অ্যাপের আইপি অ্যাড্রেসের জন্য রিকোয়েস্ট করবেন, রাউটার আর আইএসপির কাছেই যাবে না, রাউটার ওর কাছে যেটা আছে সেটা দিয়ে হচ্ছে গিয়ে পাঠিয়ে দিবে। ঠিক আছে, সো এই কারণে এটা দেখবেন যারা হচ্ছে গিয়ে কখনো, যদি অনেকেই হয়তো থাকতে পারেন, কখনো কোনো একটা ওয়েবসাইট ডোমেইনে হোস্ট করছেন, সেখানে অলওয়েজ কি বলে, আপনি যখন ডোমেইনের সাথে হোস্টিং কে লিংক করাচ্ছেন, এটা আপ হইতে 24 আওয়ার্স এর মতো টাইম রাখতে পারে। কারণ কি হয়, আপনি লিংক করার সাথে সাথেই কিন্তু আপনি পাবেন না, কারণ এই যে প্রত্যেক জায়গায় ক্যাশিং আছে। সো ওই সার্ভারটা বা ওই ডোমেইনটা যদি আগে কেউ ইউজ করে থাকতো, যে আপনার কাছে সেল করছে, সো বা আপনি অন্য আরেকটা মেশিন থেকে নিয়ে আরেকটা মেশিনের আইপি অ্যাড্রেসের সাথে এটাকে কানেক্ট করতেছে, কিন্তু এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আগের আইপি অ্যাড্রেসটা ক্যাশ করা আছে। সো আপনি যখন ওইটাতে হিট করবেন, সে আগের আইপি অ্যাড্রেসের কাছে পাঠাবে।
সো ওই যে ক্যাশ গুলা ওগুলা রিসেট হইতে কিছু কিছু টাইমে মিনিটের মধ্যে হয়ে যায়, আবার কিছু কিছু সময় আপ টু 24 আওয়ার্স লাগে। সো এই জন্য হচ্ছে কি একটা ডিলে হয়। ঠিক আছে। তো যাই হোক, আমরা আশা করি ডিএনএস সার্ভারের কাহিনী আমরা বুঝতে পারছি। এবং এই যে আইপি অ্যাড্রেসটা পাইলো, ডিএনএস এ তো দেখলেন অনেকগুলা লেভেল টপকায়ে হচ্ছে গিয়ে ও ডেটাটা আনে। কিন্তু এই যে আইপি অ্যাড্রেসে যে যান, এই আইপি অ্যাড্রেসও কিন্তু অনেকগুলা লেভেল টপকায় যায়। কারণ কি? কারণ হচ্ছে এই যে নেটওয়ার্কটা। ঠিক আছে, ধরেন আপনার সার্ভারটা হচ্ছে এখানে, ওর আইএসপি তো ডিরেক্টলি এখানে যাইতে পারতেছে না, আইএসপি কে কোথায় কোথায় যাইতে হচ্ছে, রিসার্চার 1 2 3 4 5 6 এ তারপরে যাচ্ছে, 5 হয়ে দেন 6। সো এতগুলা পয়েন্টে কিন্তু ওর হিট করতে করতে যাইতে হয়। ঠিক আছে। সো এই যে পয়েন্ট গুলো, এগুলাকে আমরা বলি হপ, HOP। ঠিক আছে, নেটওয়ার্ক হব বলি এইগুলাকে। হ্যাঁ, সো এই প্রত্যেকটা হব পার করে কিন্তু আপনার এখানে আসতে হচ্ছে। ঠিক আছে। সো এই যে এটা যে হপ পার করে যায়, এটা আপনাদেরকে আমি দেখাই একটা কাজ করে। এটা আপনারা ইজিলি দেখতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে একটা minute, এই সো আপনাদের কমান্ড প্রম্পট আছে না, সিএমডি, বা টার্মিনাল, যারা লিনাক্স টিনাক্স ইউজ করেন তাদের জন্য টার্মিনাল, যেটাই হোক। সো সিএমডি আমরা খুললাম। আপনার কিছুই না, আপনার সার্চে গিয়ে আপনার এই যে উইন্ডোজ এর যে সার্চ অপশন আছে সেখানে গিয়ে আপনি জাস্ট কমান্ড লিখবেন। এই কমান্ড প্রম্পট বলে একটা সফটওয়্যার আসবে, সেখানে যাবেন। গিয়ে যেটা করবেন, আপনি ধরেন হচ্ছে কি আমাদের ওস্তাদেরই হচ্ছে কি আমরা ইয়া দেখতে যাচ্ছি, ওস্তাদের হব দেখতে যাচ্ছি। তো আপনাকে যেটা করতে হবে, ট্রেস আরটি বা ট্রেস রাউট বলি এটাকে। তো এই ট্রেস আরটি কমান্ডটা দিয়ে আপনাকে যেটা দিতে হবে যে ওস্তাদ ডট, সো এটা যখন দিবেন, ও কি করে দেখে, ও হচ্ছে গিয়ে এই ওস্তাদ অ্যাপ পর্যন্ত যাইতে কতগুলা হপকে ওর টাচ করে করে যাওয়া যাচ্ছে, বা কতগুলো হপের মাধ্যমে যাইতে হচ্ছে, সেগুলা হচ্ছে গিয়ে ও আপনাকে দিবে। সো এই যে দেখেন, ফার্স্টে ও কার কাছে গেছে, 192.168.0.1। এন্ড এইটা খুবই পপুলার একটা আইপি অ্যাড্রেস, আমরা জানি, কারণ এটা আমাদের রাউটারের গেটওয়ে থাকে। রাউটারের ডিফল্ট গেটওয়ে অলওয়েজ এইটা থাকে। ঠিক আছে। সো এইটাতে তার মানে হচ্ছে ও আমাদের রাউটারে হিট করছে ফার্স্টে। সো রাউটার থেকে ও 10.10.10 এ আসছে, এটাতে আসছে, এটা থেকে এটাতে আসছে। সো এভাবে যাইতে আছে, এখনো কিন্তু ওর যাওয়া শেষ হয়নি। আমরা এখনো ওস্তাদ অ্যাপের যে ইয়াটা থাকে, কি বলে, যে যে সার্ভারে এটা হোস্ট করা আছে সেটার আইপি অ্যাড্রেসটা আমরা এখনো পাইনি। সো আচ্ছা, সে একটা জায়গায় টাইম আউট হয়েছে। সো দেখি, ওকে, ঠিক আছে, আরেকটা পাইলো। এই যে এটা দেখেন, art.net.bd। সো এইটা হচ্ছে গিয়ে আরেকটা পয়েন্ট, যেটা বিডিএস সার্ভার মনে হচ্ছে। এন্ড এই যে সার্ভারটা, এইটা বেসিক্যালি হচ্ছে আপনার ওস্তাদের সার্ভার। সো এখন দেখেন, ওস্তাদের সার্ভার যে এটা, আমরা একটু বোঝার জন্য কি করি, আমরা এখানে ডিরেক্ট এই আইপি অ্যাড্রেসটাই দিই। ঠিক আছে, কোনো ডোমেইন নেম লিখতে না, ডিরেক্ট এই আইপি অ্যাড্রেসটা দিব। বাট এইটা আচ্ছা, এটা নট অ্যালাউড করে রাখছে। যাই হোক, সো আমরা এই জন্য ঢুকতে পারতেছি না। সো ডিরেক্ট আইপি অ্যাড্রেস নট অ্যালাউড। সো আমরা ওস্তাদে তাহলে ডিরেক্ট আইপি দিয়ে যাইতে পারবো না, আমাদেরকে ডোমেইন নেম দিয়েই যাইতে হবে। কিন্তু আমরা মেবি ইয়াতে পারবো, আমরা হচ্ছে গিয়ে google.com এ এটা করতে পারবো। সো আমি যদি আরেকবার লিখি, ট্রেস রাউট google.com। সো google.com এর ডেটাটা দেখি কি হয়। সো এই যে সিমিলারলি আবার সে আমার রাউটারকে হিট করছে, রাউটার থেকে এরপরে যাওয়া শুরু হইলো। সো আপনি যেখানেই যে কানেকশনেই থাকেন, রাউটার কিন্তু আপনার ফার্স্ট হপ। ঠিক আছে, বাসার ক্ষেত্রে আর কি, যদি রাউটার ইউজ করেন। আর যদি মোবাইল নেটওয়ার্ক ইউজ করেন তাহলে তো আপনার মোবাইল অপারেটিং সিস্টেমের যেই গেটওয়েটা থাকে, বা যে মেইন এন্ট্রি পয়েন্টটা থাকে, সেটা হচ্ছে কি আপনার ফার্স্ট হপ হবে। সো আমাদের ডেটাটা লোড হচ্ছে, আসতেছে। সো আমরা আরেকটা পাইলাম, 14.1.100.65। সো এটা যাইতে যাইতে একটা ইনফো দিয়ে রাখি, এই যে আইপি অ্যাড্রেস গুলা, এগুলা কিন্তু 0 থেকে 255 পর্যন্ত হওয়া পসিবল। ঠিক আছে, এর বেশি কিন্তু হবে না, কখনোই আপনি দেখবেন না 342 এখানে।
বা 356 বা 434 এরকম কোনো কিছু দেখবেন না। আপনি যা দেখবেন 255 এর 55 অথবা এর নিচে দেখবেন। ঠিক আছে। সো এটা হচ্ছে কি আইপি অ্যাড্রেসের প্রত্যেকটা পজিশনের লিমিট, 255-র উপরে, 0 থেকে 255-র উপরে এটা যাবে না। সো আমরা এখনো পাই নাই গুগল.কম। দেখেন গুগল.কম যে আপনারা সার্চ করেন, এটা আসতে কতগুলা জায়গা হয়ে ওদের যাইতে হয়। ঠিক আছে। স্টিল ও সার্চ করতেছে। আচ্ছা, ওকে। সো আমরা পাইছি সর্বশেষ আইপি অ্যাড্রেস এইটা। সো আমরা যদি এইটাতে ডিরেক্ট হিট করি, দেখছেন গুগল.কম চলে আসছে। ঠিক আছে। সো আমরা এটা থেকে কি বুঝলাম? আমরা অ্যাকচুয়ালি যে নেমটা লিখি সেটা আসলে সার্ভারের অ্যাড্রেস না। এটা হচ্ছে গিয়ে আমরা আমরা হচ্ছে গিয়ে কি বলে, আমরা আপনার আইপি অ্যাড্রেসটাই হচ্ছে গিয়ে মেইন খুঁজে পাওয়ার বা মেইন ইউনিক আইডেন্টিফায়ার আমাদের সার্ভার। ঠিক আছে। সো ওইটা দিয়েও আমরা হিট করলে যাইতে পারবো, যদি না ওটা অফ করে রাখা হয়, যেমনটা উস্তাদের ক্ষেত্রে অফ করা ছিল। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে ডিএনএস নিয়ে অনেক ডিটেল দেখলাম। সো কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আপনারা আনমিউট করে কোশ্চেনটা করতে পারেন। জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল যে তার মানে হচ্ছে হুম হুম। আমরা হচ্ছে সবই আলটিমেটলি ফিজিক্যালি কানেক্টেড। ইয়েস। আই মিন মানে হচ্ছে সে আপনার 10 10 10 10 আপনার আইএসপি সার্ভার ছিল এটা, এবং হুম এটা হুম ছিল যার কাছ থেকে থার্ড পার্টি যে ভেন্ডর থেকে নিয়েছে তার ছিল, বা তার ছিল দেন হচ্ছে বিডি হয়ে সে আপনি যেটা আপনি দুটা ইয়া দেখালেন যে হুম হুম হুম। বাংলাদেশের বে অফ বেঙ্গল দিয়ে যেটা দুটো কানেক্টেড, সে হ্যাঁ দুটার একটা দিয়ে সে আলটিমেটলি কানেক্টেড হয়েছে। হ্যাঁ ওকে, জি ভাই, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, কিন্তু এখানে একটা বিষয় যে আপনার যে ফিজিক্যালি কানেক্টেড থাকতেই হবে তা কিন্তু না। আপনি ওয়্যারলেসলিও কানেক্টেড থাকতে পারেন। ঠিক আছে। যেমন আপনারা ইয়ার নাম তো শুনছেন, আরে নাম ভুলে গেলাম, টেসলার থেকে যেটা আসলো, স্টারলিংক। 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 হ্যাঁ। স্টারলিংক। সো স্টারলিংক কিন্তু আপনার এটা মানে হচ্ছে কি আপনি যেভাবে নেটটা পান সেটা কিন্তু ওয়্যারলেসলি পান, বাট একদম ফুল ওয়্যারলেসলি না। কারণ হচ্ছে গিয়ে স্টারলিংকের যেখান থেকে মেইনলি আপনার ট্রান্সমিশনটা ঘটে, কারণ কি হয় আগে তো স্টারলিংক ট্রান্সমিট করে ডেটাটা স্যাটেলাইটে, দেন স্যাটেলাইট থেকে আপনাদের কাছে আসে। ঠিক আছে। সো ওই যে ট্রান্সমিশনটা যেখান থেকে ঘটে সে আবার কানেক্টেড আছে ফিজিক্যালি কোনো না কোনো পয়েন্টে। ঠিক আছে, যার কাছে হচ্ছে পুরা ওয়েবসাইটের লিংক আছে। হ্যাঁ, বাট হচ্ছে কি এরপরে এগুলো হচ্ছে সব আপনি যা পাচ্ছেন সব হচ্ছে গিয়ে সিগন্যালের থ্রুতে পাচ্ছেন। হ্যাঁ, তার মানে আলটিমেটলি ওটাও তো আমাকে একটা রিসিভার দিয়ে রিসিভ করতে হচ্ছে আলটিমেটলি হ্যাঁ স্টারলিংকের। হ্যাঁ, হ্যাঁ। জি ভাই, ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাইয়া, ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ। ওস্তাদের আইপি অ্যাড্রেস যদি অফ থাকে দেন আমরা এটা কিভাবে অ্যাক্সেস না করতেছি? না, আইপি অ্যাড্রেস অফ নাই, আইপি অ্যাড্রেস অন আছে, কিন্তু আপনি ডিরেক্ট আইপি দিয়ে যদি ওকে অ্যাক্সেস করতে যান ও আপনাকে ড্রপ করে দিবে, ও আপনাকে করতে দেবে। ঠিক আছে। মানে ধরেন আপনার আপনার বাসায় ঢোকার দুইটা দরজা আছে। ঠিক আছে। সো একটা দরজা আমি যদি তালা মেরে রাখি, ওইটা দরজা আছে বাট স্টিল আপনি ঢুকতে তো পারবেন না, তাই না? So আপনাকে অন্য দরজা দিয়ে যাইতে হবে। সো ওস্তাদেও জিনিসটা এরকম করছে। আমরা সচরাচর আইপি অ্যাড্রেস দিয়েও অ্যাক্সেস করতে পারি, ডোমেইন নেম দিয়েও অ্যাক্সেস করতে পারি, কিন্তু যখন মানে কিছু কিছু সাইট করে কি যে আইপি অ্যাড্রেস দিয়ে ডিরেক্ট অ্যাক্সেস এটা অফ করে রাখে, ওই ওয়েটা অফ করে রাখছে just, আর কিছুই না। ওকে, কমেন্টে অনেক অনেক কথা হয়ে গেছে, সবকিছু পড়বো না। ক্লাসে আসছে, ক্লাস 9-এ পড়েছিলাম, হ্যাঁ এগুলা ক্লাস 9-এর আইসিটি ক্লাস। আচ্ছা, 9-10-এ মনে হয় এখন আইসিটি চলে আসছে। আই এম নট শিওর, আমি আসলে আইসিটি পাই নাই 9-10-এ, আমি পাইছিলাম ইন্টারে। সো হ্যাঁ, আইসিটি তে এগুলা পড়ানো হয়েছে। তো এগুলাই বেসিক্যালি আমাদের ওয়েব প্রোগ্রামিং এর মূল ভিত্তি বলতে পারেন, নেটওয়ার্কিং। আমি তো এখানে অনেক শর্টে পড়াই দিছি। এগুলো অনেক টপিক আছে, লোড ব্যালেন্সার, প্রক্সি, রিভার্স প্রক্সি, সিডিএন, ক্যাশিং, অনেক কিছু, ভাস্ট একটা এরিয়া। বাট আমাদের এখন ওগুলা জানার দরকার নেই, এগুলো আমাদের জানতে হবে কখন, যখন আমরা হচ্ছে মিড লেভেল থেকে সিনিয়র হচ্ছি, ওই টাইমে আমাদের এই নেটওয়ার্কিং রিলেটেড জিনিসগুলো জানতে হবে। এর আগে ইউ আর ফাইন, আপনাদের এত কিছু জানার দরকার নেই। ঠিক আছে, বাট জেনে রাখাটা খুবই ভালো।
ভাই ম্যাক্সিমাম ওয়েবসাইট তো রিভার্স প্রক্সি ইউজ করে, হ্যাঁ করে, বাট হচ্ছে এখানে আসলে ওগুলা নিয়ে ডিসকাস করার না, ওগুলা বললে অনেকেই বুঝবে না, এত অ্যাডভান্স জিনিস। সো আমি হচ্ছে সিম্পল এর উপর জিনিসগুলা ডেসক্রাইব করার ট্রাই করছি। ওকে, ঠিক আছে। সো আমরা এবার হচ্ছে অনেকক্ষণ দেখলাম ডিএনএস টিএনএস অনেক কিছু, এবার আমরা চলে যাই হচ্ছে ইন্টারনেটে। ঠিক আছে, সো ইন্টারনেটে বেসিক্যালি কি হচ্ছে, এই যে আপনি এর কাছে গেলেন, এইচটিএমএল সিএসএস জেএস যে ফাইলগুলো থাকে সে হচ্ছে আবার পাঠায়, সেটা আপনার ব্রাউজারে আসে, ব্রাউজারের ভিতরে এবার এইগুলাকে প্রসেস করে কিভাবে দেখাবে সেই জিনিসটা, সেই কি বলে সিস্টেমটা বিল্ড করা আছে, যেটাকে আমরা ধরেন ইঞ্জিন বলি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, এইচটিএমএল ইঞ্জিন, সিএসএস ইঞ্জিন, এরকম। মানে ইঞ্জিন বলতে এমন কিছু না, ফিজিক্যাল ইঞ্জিন না, এটা হচ্ছে গিয়ে একটা সফটওয়্যার প্রোগ্রাম করে দেওয়া আছে, যে হচ্ছে এই ডেটাগুলো আসার পর এই ডেটাগুলাকে প্রসেস করে প্রপারলি আপনার ডিসপ্লেতে দেখায়। ঠিক আছে, সো এই যে প্রসেসিংটা হয় এখানে অনেক কাজ হয়, সো সেগুলো আমাদের জানার দরকার নেই, আমরা জাস্ট এইটুক জানি যে এইচটিএমএল টা আসে ব্রাউজারের কাছে, ব্রাউজার এটার উপর কিছু প্রসেসিং চালায়, দেন হচ্ছে গিয়ে আমরা ইউআই দেখতে পাই যে একটা কিছু আসছে। ঠিক আছে, সো এইটাই হচ্ছে মেইন প্রসেস। এখন আসি আমরা একটু কোডের দিকে যাই। ঠিক আছে, সো কোডের দিকে গেলে আমাদের একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে হইলে ফার্স্টে কি করতে হবে, আমাদের একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে হইলে ফার্স্টে একটা ফাইল ক্রিয়েট করব, যে সাপোজ এনিথিং এইচটিএমএল, ধরেন এনিথিং ডট এইচটিএমএল। সো এখানে ধরেন আমি কিছু এইচটিএমএল লিখে রাখলাম, আমি জাস্ট লিখি হ্যালো। ঠিক আছে, সো এখন এইটাকে আমি কিভাবে এক্সেস করব, সো এটাকে এক্সেস করার কয়েকটা ওয়ে আছে। ধরেন আপনার এই ফাইলটা যেই জায়গায় রাখা, সো আমি যদি এখান থেকে এটাকে ওপেন করি, ওকে, সো আপনি এই ফাইলটা যেখানে সেভ করছেন দেখবেন ইন্ডেক্স ডট এইচটিএমএল বা এনিথিং ডট এইচটিএমএল, সেইটাকে আপনি কি করতে পারেন, ডিরেক্টলি ব্রাউজারে ফেলে দিতে পারেন। সো ধরেন এই যে ব্রাউজার, আমি আমার এই এনিথিং ডট এইচটিএমএল এটাকে এনে ডিরেক্ট আমি এখানে ফেললাম। ও আচ্ছা, লোড করতে পারতেছে না মজিলা, তাহলে কি পারে না এটা? আচ্ছা, না পারছে। আমি একটা নিউ ট্যাবে গিয়ে এটাকে ছেড়ে দিলাম, দেখেন এই যে আমার ফাইল লোকেশন, ও ডিরেক্ট ফাইল থেকে এই এইচটিএমএল টা রিড করে কিন্তু এখানে দেখাচ্ছে। ইভেন আমি যদি এখান থেকে দেখাই কনসোল ডিবাগার নেটওয়ার্ক, ঠিক আছে, সো এই নেটওয়ার্কে আমি যদি এটাকে আবার রিলোড দেই, সো এই যে দেখেন ও আমার পিসি থেকে এই যে এনিথিং ডট এইচটিএমএল এটাকে নিয়ে আসছে, এবং এটাতে কি আছে রেসপন্সে, এই যে পুরো এইচটিএমএল কোডটা আছে। ঠিক আছে, এটা কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, আর ওকে, সো আমরা এভাবে হচ্ছে গিয়ে রান করতে পারি আমাদের এইচটিএমএল গুলা, বাট এটাতে যেটা সমস্যা, আপনি যখন এইচটিএমএল এ কোনো চেঞ্জ করবেন, আপনার এইটাতে দেখার জন্য আমি এটাকে ছোট করি। ওকে, সো এই যে আমি ধরেন এই হ্যালোর জায়গায় আমি এখানে, ওকে, সো হ্যালোর জায়গায় আমি লিখলাম হ্যালো এভরিওয়ান। সো আমি ফাইলটা সেভ করলাম। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু এটা দেখাবে না। আপনাকে এটা দেখার জন্য রিলোড দিতে হবে, রিলোড দিলে দেন দেখাবে। সো এই যে এটা একটা মানে হচ্ছে গিয়ে কি বলা যায়, একটা উটকো ঝামেলা বলা যায়, যে বারবার রিলোড দেওয়া। সো এটা যাতে রিলোড দিতে না হয়, এই জন্য আমরা যেটা করতে পারি, এখানে লাইভ সার্ভার বলে একটা এক্সটেনশন আছে। ভিএস কোডে যারা করেন, ভিএস কোড ছাড়া অন্যান্য ইয়াতে যারা করেন তাদেরও থাকার কথা, এই যে লাইভ সার্ভার বলে একটা এক্সটেনশন আছে। সো এটা যেটা আপনারা আপনার ইনস্টল করে ইনস্টল করে নিতে পারেন। ও কি করবে, যখনই আপনি কোনো এইচটিএমএল ফাইল খুলবেন তখন দেখেন এখানে একটা পোর্ট, মানে এখানে বলবে যে আচ্ছা আমি এটা সার্ভার ক্লোজ করে নিই। সো এই যে এখানে একটা অপশন আসবে যে গো লাইভ, আমি জানি না আপনারা দেখতেছেন কিনা, এই যে এই জায়গাটাতে দেখাচ্ছি। ঠিক আছে, সো এখানে একটা অপশন পাবেন গো লাইভ। সো আপনি যখন গো লাইভে ক্লিক করবেন, ও হচ্ছে গিয়ে এই যে একটা পোর্ট দিবে। ঠিক আছে, সো ওই পোর্টে আপনাকে গিয়ে আপনার এইচটিএমএল টা খুঁজতে হবে। সো এখন দেখেন এই যে পোর্টটা দিছে, আমি এই পোর্টটা কিভাবে খুঁজবো, আমি এই পোর্টটা খুঁজবো এই যে এখানে।
সো এই যে দেখেন আমাদের বেসিক্যালি আমরা এখানে 127.0.0.1 এটা হচ্ছে আমাদের মেশিনের আইপি অ্যাড্রেস লোকালি, ঠিক আছে, নট যে এটা দিয়ে অন্য কেউ আমাদের খুঁজে পাবে। এটা হচ্ছে আমাদের লোকালি বোঝার জন্য এই আইপি অ্যাড্রেসটা সব মেশিনে 127.0.0.01 এটা হচ্ছে গিয়ে থাকে। অথবা এটার পরিবর্তে আপনি লিখতে পারেন লোকাল হোস্ট, এই কথাটা লোকাল হোস্ট লিখতে পারেন। সো দুইটাই সেম কাজ করে, এবং এই পোর্টটা হচ্ছে বেসিক্যালি এখানে যে পোর্টটা দিছে আপনার সেই পোর্টটা, ঠিক আছে। সো এই কোলন দিয়ে এই পোর্টটা আমরা দিলাম, দেন আপনার এচটিএমএল এর নাম এনিথিং ডট এইচটিএমএল। সো এটা দিয়ে যদি আমি হিট করি, আমাকে এই যে সেম এইচটিএমএলটা আমাকে দিছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে গিয়ে আপনার সবচাইতে ইজিয়েস্ট ওয়ে, এবং আপনি এটা সুবিধা হচ্ছে আপনি এটাকে যদি চেঞ্জও করেন এ অটোমেটিক্যালি চেঞ্জ হবে। সো ধরেন আমি এখানে হ্যালো এভরিওয়ান হাউস ইট গোয়িং, ঠিক আছে। সো আমি এটা দিলাম, সেভ করলাম, এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে, আমি উইদাউট এনি রিলোড এটা চলে আসছে এই জায়গায়, ঠিক আছে। সো এইটা এটা খুবই হ্যান্ডি একটা টুল, আপনারা এটা ইউজ করতে পারেন চাইলে। ওকে, সো এটা গেল আমরা কিভাবে এইচটিএমএল ফাইল ওপেন করব। তো এবার আইসা বুঝি হচ্ছে এইচটিএমএল টা আসলে কি জিনিস। আর আরেকটা জিনিস, আচ্ছা এখানে এটা এটা দেখাই যে আমরা তো এখানে স্ল্যাশ দিয়ে এনিথিং ডট এইচটিএমএল দিয়ে অ্যাক্সেস করতেছিলাম, রাইট। সো ওইটা অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে হচ্ছিল আমাদের ফাইল নেম দিছিলাম এরকম, সেজন্য। কিন্তু আপনি যদি আপনার ফাইলের নাম ইন্ডেক্স ডট এইচটিএমএল রাখেন, এই যে নামটা কিন্তু মনে রাখবেন ইন্ডেক্স, ঠিক আছে। সো ইন্ডেক্স ডট এইচটিএমএল যদি রাখেন, তাহলে কিন্তু আপনার ওইটাও করতে হবে না। আপনি জাস্ট এই যে অ্যাড্রেসটা লেখার পর আপনার ফাইল নেম টেম কিছু লাগবে না, সবকিছু মুছে দিলেন, জাস্ট পোর্ট আইপি অ্যাড্রেস লিখে আপনি হিট করবেন, এই যে আপনার এই ফাইলটা চলে আসবে। সো এটা হচ্ছে ব্রাউজারের বিশেষত্ব, বা যে কোনো ব্রাউজারই যেটা করে, যে ইন্ডেক্স ডট এইচটিএমএল টাকে একদম রুট হিসেবে ধরে, ঠিক আছে। সো এই জন্য হইতেছে গিয়ে আপনার কোনো নাম দিতে হয় নাই, আপনি জাস্ট এখানে লোকাল হোস্ট 5500 দেওয়ার সাথে সাথে এটা চলে আসছে। ওকে, সো এবার আসি হচ্ছে আমাদের এইচটিএমএল জিনিসটা কি। এইচটিএমএল হচ্ছে কি আসলে ভাই কিছুই না, ধরেন আপনার এক একটা জায়গার এক এক রকমের ড্রেস কোড থাকে না। ধরেন আপনি বিয়েতে যাচ্ছেন, বিয়ের জন্য এক ড্রেস কোড, বিয়েতে তো আমরা হচ্ছে গিয়ে জাস্ট ঘরের জামা কাপড় পরে যাইতে পারি না, একটা ড্রেস কোড আছে। আপনি অফিসে যান, অফিসে একটা ড্রেস কোড আছে। আপনি স্কুলে যান, স্কুলের একটা ড্রেস কোড আছে। ওই ড্রেস কোড ছাড়া গেলে আপনাকে কিন্তু ঢুকতে দেবে না। সো সেরকম এই যে ব্রাউজারে আপনি ফাইলগুলো দেখাবেন বা এই যে ইউআইটা দেখাবেন, এইটা দেখানোর জন্য একটা ড্রেস কোড আছে, সেই ড্রেস কোডটার নামই হচ্ছে এইচটিএমএল, ঠিক আছে। সো এইচটিএমএল ফাইলটা যখনই একটা ব্রাউজারকে দেয়া হয়, ও বুঝে নেয় যে এটা দিয়ে কি করতে হবে, এটা দিয়ে আমার ভিজুয়ালটা বিল্ড করতে হবে, এটাতে এমন কিছু আছে যেটা ইউজার দেখবে, ঠিক আছে। সো এইচটিএমএল পাইলেই ও এটা বুঝে যায়। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে কি মানে এইচটিএমএল আসলে ওভাবে ডিটেইল বলার কিছু নাই। এইচটিএমএল হচ্ছে একটা ড্রেস কোড ফর ব্রাউজার স্পেসিফিক ফাইলস, বা ব্রাউজারে যে ফাইলগুলা দেখাবে সেই ফাইলগুলার একটা ড্রেস কোড। তারপরে ধরেন সিএসএস, সিএসএস একটা ড্রেস কোড, যদি আপনি কোনো হচ্ছে গিয়ে কি বলে কোনো হচ্ছে গিয়ে ওয়েব পেজে, এই যে এইচটিএমএল এ আমরা অনেকগুলো এলিমেন্ট সামনে দেখবো, সো এই এলিমেন্ট গুলাকে একটু যদি বিউটিফাই করতে চান, সুন্দর করতে চান, সেই ক্ষেত্রে সিএসএস লাগে। সো সিএসএস আর একটা ড্রেস কোড স্টাইলিং করার জন্য। আর জেএস একটা ড্রেস কোড মনে করেন যে পুরা সাইটটাকে ইন্টারেক্টিভ করার জন্য, ঠিক আছে। সো ওকে, এন্ড হচ্ছে গিয়ে আহ ঠিক আছে। সো এখন হচ্ছে গিয়ে আমরা আসি এইচটিএমএল এ আসি। সো এইচটিএমএল এ বেসিক্যালি এইচটিএমএল জিনিসটা কি তো জানলাম, তো এখন এইচটিএমএল এর একটা স্ট্রাকচার তো থাকবে। যেমন আপনার ড্রেস কোডের একটা স্ট্রাকচার আছে, আপনি প্যান্ট পরবেন, ধরেন ব্ল্যাক প্যান্টের সাথে হোয়াইট শার্ট পরলেন বা যেটাই হোক, এটা তো একটা কম্বিনেশন আছে। সো এইচটিএমএল এও ওরকম একটা কম্বিনেশন আছে, যে আপনি এইচটিএমএল এর যে কোনো কিছু করে দিলেই যে হয়ে যাবে তা না, এটার একটা ফরম্যাট আছে। ওই ফরম্যাট অনুযায়ী আপনাকে কোডগুলা লিখতে হয়। সো সেই ফরম্যাটটা যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে গিয়ে এই যে ফরম্যাট, ঠিক আছে। সো আপনার ফার্স্টে ডক টাইপ এইচটিএমএল, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, বাট এইটা দিলে
আপনার সাইট বুঝবে হচ্ছে বা আপনার ব্রাউজার বুঝতে পারবে যে আপনার HTML5 ভার্সনটাও ইউজ করবে, ঠিক আছে, আদারওয়াইজ ও পুরানো ভার্সন ইউজ করবে। এবং পুরানো ভার্সনে কিন্তু আমাদের অনেক মাল্টিমিডিয়া ট্যাগ এবং আরো অনেকগুলা ইলেমেন্টের মানে সাপোর্ট নাই, ভালো সাপোর্ট নাই। সো ডক টাইপ HTML টা আমরা বাই ডিফল্ট দিয়ে দেই এইটা বোঝানোর জন্য ব্রাউজারকে যে আমরা HTML এর 5 ভার্সন এটা ইউজ করতেছি, ঠিক আছে। সো এটার পর আমরা যদি এখানে আসি, এই যে HTML, এইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি পুরা HTML পেজের রুট এলিমেন্ট। হ্যাঁ, অন্য যা যা আছে সবকিছু এটার ভিতরেই থাকবে। সো আমি যদি এটাকে একটু একবার ভিতরে ঢুকাই দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন HTML, পরে আছে হেড, দেন আছে বডি, ঠিক আছে। সো এই দুইটা হচ্ছে মেইন এলিমেন্ট আমাদের পুরো ওয়েব পেজের। সো HTML তো হচ্ছে রুট, তার ভিতরে হেড সেকশন, এরপরে হচ্ছে বডি সেকশন। সো এই যে হেড সেকশন আসলে কি করে? হেড সেকশন হচ্ছে মেটা ডেটা হোল্ড করে। এখন মেটা ডেটাটা কি জিনিস? মেটা ডেটা হচ্ছে কি, যে কোনো কিছুর মেটা ডেটা মানে হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট দ্যাট ডেটা, ঠিক আছে। লাইক মানে ধরেন আপনি এই যে HTML আসতেছে, এটাও তো একটা ডেটা, বা HTML এর মধ্যে যে CSS ফাইল লোড করতেছেন, JS ফাইল লোড করতেছেন, এগুলোও তো ডেটা। সো সেই ডেটাটার রিলেটেড কিছু ইনফরমেশন এই হেড ট্যাগের ভিতরে থাকে। তো আমরা যদি হেড ট্যাগটা একটু ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো, যেমন ধরেন এই যে টাইটেল, ঠিক আছে। সো এই টাইটেল দিয়ে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আপনার এই পুরো পেজের টাইটেলটাকে ডিফাইন করা হয়। সো এখানে যে টাইটেলটা আসলে দেয়া হয় সেটাই বেসিক্যালি আপনি এই যে ট্যাবের মধ্যে, আপনি যদি ব্রাউজারের এখানে দেখেন এই যে ট্যাব, সেখানে হচ্ছে গিয়ে দেখা যায়, ঠিক আছে। সো এটা গেল টাইটেল। দেন মেটা কারসেট UTF-8, তার মানে হচ্ছে কি আপনার এটা কোন টাইপের ক্যারেক্টার সেট ইউজ করবে সেটা হচ্ছে গিয়ে ডিফাইন করে দিচ্ছি। সো UTF-8 ক্যারেক্টার সেট, এগুলো এত ইন ডিটেলস বোঝার দরকার নেই, জাস্ট এটা জেনে রাখেন যে কি কাজ করে। সো UTF-8 হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনার এমন একটা ক্যারেক্টার সেট যেটা দিয়ে আপনার ইউনিকোডেড সব ক্যারেক্টার হচ্ছে কি আসলে বোঝা যায়, ঠিক আছে, বা সবগুলোকে আসলে ব্রাউজারে শো করা যায়। তো এরপরে আছে ভিউ পোর্টের ট্যাগ আছে, যেটা হচ্ছে গিয়ে বিভিন্ন ডিভাইসে আপনার রেসপন্সিভনেসটা কিভাবে কাজ করবে আপনার HTML এর, সেটা হচ্ছে গিয়ে প্রকাশ করে। এগুলো আস্তে আস্তে গোয়িং ফরওয়ার্ড আপনারা জানবেন, এখনই জানার দরকার নেই, জাস্ট এটা দেখেন ডেটা। এরপরে আরো কিছু মেটা ডেটা আছে, যেমন CSS, যদি CSS ফাইল, আমরা যখন CSS শিখবো তখন আমরা এটা দেখবো যে CSS কিভাবে লিঙ্ক করতে হয়। তো CSS যখন লিঙ্ক করতেছেন, এই যে এখানে আমরা বলে দিই স্টাইল শিট, সো এটা একটা মেটা ডেটা ফর এই CSS ফাইলের জন্য, ঠিক আছে। সো এটা দিয়ে ও বুঝতেছে এটা একটা CSS ফাইল। তারপরে JS এর জন্য আমরা ব্যবহার করি স্ক্রিপ্ট, ঠিক আছে। সো স্ক্রিপ্ট দিয়ে আমরা এখানে ধরেন সামথিং ডট কিছু একটা দিয়ে দিলাম, সামথিং ডট জেএস, ঠিক আছে। সো এটা এই স্ক্রিপ্ট যখন দিচ্ছি ও বুঝতেছে এটা একটা জেএস ফাইল। হ্যাঁ, সো এরকম আরো মেটা ডেটা আছে যেগুলা SEO তেও লাগে। যেমন আপনার গুগল সার্চ করলে দেখেন না যে সাইটের কিছু টাইটেল দেখায়, ডেফিনিশন দেখায়, এগুলা বেসিক্যালি হচ্ছে গিয়ে এখানে দেখানো হয় বা এখানে উল্লেখ করা থাকে। ওকে, সো আমরা এগুলো অফ করে দেই। তো এখন আসি হচ্ছে বডিতে। হ্যাঁ, সো বেসিক্যালি বডিতে আপনার হচ্ছে গিয়ে যদি দেখেন, বডিতে হচ্ছে গিয়ে অনেকগুলা ইলেমেন্ট থাকতে পারে। যত HTML ট্যাগ আছে প্রেজেন্টেশন করার জন্য, ভিজুয়াল প্রেজেন্টেশন করার জন্য, সবকিছু হচ্ছে বডিতে থাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো আমি এখানে জাস্ট টেক্সট রাখছি কিছু, এবং এই জায়গায় টেক্সট গুলাই দেখাচ্ছে, কিন্তু এখানে আরো অনেক কিছু থাকতে পারে। সো বডিটা হচ্ছে মেইনলি পুরা একটা সাইটের যত ভিজুয়াল জিনিস দেখেন সেগুলো বডিতে রাখতে হয় বা বডিতে থাকে। তো এবার আসি হচ্ছে গিয়ে আমাদের সিমেন্টিক। আচ্ছা, সিমেন্টিকে যাওয়ার আগে আমরা কিছু প্রেজেন্টেশনাল ট্যাগ দেখি, বা ট্যাগ বা ইলিমেন্ট কি এটা জানি। সো এতক্ষণ যে এইখানে এভাবে লিখতেছিলাম, এই জিনিসগুলাকে আসলে বলে HTML ইলিমেন্ট অথবা ট্যাগ, ঠিক আছে। সো ইলিমেন্ট যখন আমি বলতেছি তখন আমি বলবো বডি ইলিমেন্ট, হেড ইলিমেন্ট, সরি, বডি এলিমেন্ট, হেড এলিমেন্ট, টাইটেল এলিমেন্ট, এগুলা। হ্যাঁ, আর যখন হচ্ছে গিয়ে আমি ট্যাগ বলবো তখন আমাকে শুধু বডি বললে হবে না, তখন হচ্ছে এই বডির দুই পাশে আমাকে এই জিনিসটা দিতে হবে, ঠিক আছে। সো বডির স্টার্টিং ট্যাগ হবে এটা, আর এন্ডিং ট্যাগ হবে এটা। দুইটার মধ্যে ডিফারেন্স খালি এটাই, এন্ডিং ট্যাগে
শুরুতে একটা স্ল্যাশ থাকে, ঠিক আছে। সো প্রত্যেকটা ট্যাগের ক্ষেত্রেই দেখেন এই যে টাইটেলের কিন্তু লাস্টে গিয়ে একটা টাইটেল ট্যাগ আছে, যেটার ভিতরে আমি এর কন্টেন্টটা দিব। সেটার দুইটার দুই পাশে এন্ডিং ট্যাগ আর স্টার্টিং আর এন্ডিং ট্যাগ, এই দুইটা জিনিস মেনশন করতে হবে। সো এটা সবার ক্ষেত্রেই তো, এই যে ট্যাগটা দিচ্ছি এটাকেই আমরা বলি ইলেমেন্ট অথবা ট্যাগ। হ্যাঁ, আর এমডেন নাম বললে এটা ইলেমেন্ট। সো এখন এগুলার আবার অ্যাট্রিবিউট থাকে কিছু। এখন অ্যাট্রিবিউট কোনগুলা, ধরেন হচ্ছে গিয়ে বডির কিছু অ্যাট্রিবিউট, যেমন হচ্ছে গিয়ে আমি বডিকে স্টাইল দিতে চাচ্ছি। হ্যাঁ, যে ধরেন এটার উইথ কেমন হবে বা ব্যাকগ্রাউন্ড কেমন হবে। ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরেন একটা আহ, এখানে ব্ল্যাক লিখে রাখি, ঠিক আছে, ব্ল্যাক দিলাম। সো সেভ দিলাম, দেখেন আমার এটা ফুল ব্ল্যাক হয়ে গেছে। এখন এখানে কিন্তু টেক্সট আছে, বাট বোঝা যাচ্ছে না কজ টেক্সটার কালারও হচ্ছে ব্ল্যাক। সো আমি যদি হচ্ছে গিয়ে টেক্সটার কালার দেই, এখন এই কোডগুলা বোঝার দরকার নাই, এগুলো আমরা সিএসএস ক্লাসে বুঝবো। সো আমি যদি হোয়াইট দেই, তখন দেখেন এই যে টেক্সট গুলা হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। সো এই টাইপের স্টাইলিং এখানে দেখেন, এইটা হচ্ছে কি স্টাইল অ্যাট্রিবিউট বলি আমরা এটাকে। আর এর পাশেরটা হচ্ছে গিয়ে ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ভ্যালু, অ্যাট্রিবিউটের ভ্যালু, ঠিক আছে। সো এই জিনিসটাকে আমরা বলি অ্যাট্রিবিউট। আমরা অনেক টাইপের অ্যাট্রিবিউট সামনে ইউজ করব। সো ওগুলা তখন গোয়িং ফরওয়ার্ড আমরা দেখবো কি কি অ্যাট্রিবিউট আছে, বাট সিম্পলি হচ্ছে ইলেমেন্ট আমরা বলি এই বডি, হেড, তারপরে ডিভ ইলেমেন্ট আছে, প্যারাগ্রাফ এলিমেন্ট আছে, অনেকগুলা ইলেমেন্ট আছে এইচটিএমএল এ, শেষ নাই, ঠিক আছে। সো ওগুলার ইলেমেন্টের সাথে আবার কিছু অ্যাট্রিবিউটও দেওয়া যায়, এই যে এরকম আপনার ইকুয়াল দিয়ে দিয়ে, ঠিক আছে। এবং এই যে এখানে দেখেন, এখানেও কিন্তু আমরা অ্যাট্রিবিউটই দিছি, নেম, ভিউ পোর্ট, কন্টেন্ট, উইথ, ডিভাইস। হ্যাঁ, সো এইগুলা হচ্ছে গিয়ে ভ্যালু, আর এইটা হচ্ছে অ্যাট্রিবিউট, কন্টেন্টটা হচ্ছে অ্যাট্রিবিউট। ওকে, সো এখন আসি আমাদের দুইটা বেসিক ট্যাগ নিয়ে, যেটা আমরা অনেক দেখবো আমাদের পুরা লাইফে। এটা ছাড়া ধরেন এখন পর্যন্ত এইচটিএমএল কল্পনাই করা যায় না। সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার ডিভ, ঠিক আছে, আরেকটা হচ্ছে স্প্যান। স্প্যান, হ্যাঁ। সো আমি এখানে এই টেক্সট গুলা অফ করে দেই আপাতত। আমি যেটা করি, এখানের মধ্যে কিছু একটা লিখি, আই ডিভ, ঠিক আছে। এবং ডিপটা বোঝার জন্য আমরা কি করি, আমরা একটা কালার দিই এখানে। সো এখানে আমরা হচ্ছে স্টাইলে গেলাম, স্টাইলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরেন হচ্ছে গিয়ে একটা গ্রিন কালার দেই। দেন আমরা কালারে হচ্ছে ব্ল্যাক, আচ্ছা কালার ব্ল্যাকই থাকবে। ও, সো আমরা যদি দেখি এই যে দেখেন, হাই, আই এম এ ডিপ, ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা আসি স্প্যানের ক্ষেত্রে। সো আমরা সেম থিং স্প্যানের জন্য করব, স্প্যান। ওকে, সো হাই, আই এম এ স্প্যান। তো আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই। সাপোজ ধরেন আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, অ্যাকোয়া। হ্যাঁ, ধরেন অ্যাকোয়া দিয়ে রাখলাম, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের স্প্যান, আর এটা হচ্ছে ডিপ। তা এখন দুইটার মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কি, দুইটা ইউজ করা হয় কন্টেইনার হিসেবে, ঠিক আছে। সো এই দুইটার মাঝখানে আপনি যে কোনো ইলিমেন্ট, প্যারাগ্রাফ দিতে পারেন। আহ মানে ডিভের মধ্যে কিন্তু প্যারাগ্রাফ দিতে পারেন, তারপরে বাটন দিতে পারেন, এরকম আরো অনেকগুলা ট্যাগ আছে, ঠিক আছে। আপনি এগুলো সবগুলো এখানে ইউজ করতে পারেন ডিভের ভিতরে। হ্যাঁ, তো আর স্প্যানের মধ্যে অ্যাকচুয়ালি আপনি স্প্যানের মধ্যে স্প্যান ইউজ করা হয় বেসিক্যালি হচ্ছে গিয়ে, ধরেন কোনো একটা লাইনের কোনো একটা ওয়ার্ড বা কোন একটা স্পেসিফিক কন্টেন্টকে যদি আমার আলাদাভাবে স্টাইলিং করতে হয়, এটার জন্য আসলে স্প্যান ইউজ করে। ধরেন এই যে এখানে পুরো একটা টেক্সট আছে, এই টেক্সটের মাঝখানে আমি জাস্ট ডামি টেক্সট এটাকে অন্য কালারে দেখাইতে চাচ্ছি। সো এটার জন্য আমার কি করতে হবে, এই যে স্প্যান দিয়ে এটা দুই সাইডে দিব এবং এটাকে রেড কালার করে দিব, ঠিক আছে। সো আমি যদি এই জায়গাটাকে এভাবে দেখাই, ধরেন হচ্ছে গিয়ে এখানে আমি জাস্ট স্প্যান এন্ট্রি করি, এন্ড হচ্ছে এন্ড করলাম। দেন হচ্ছে আমি এখানে
কালার দিয়ে দিলাম। ঠিক আছে, সো এখন দেখেন এই যে সবকিছু ঠিক আছে, হোয়াট ইজ লরেম ইপসাম, মাঝখানে হচ্ছে এই যে ডামি টেক্সটে আমি কালার দিছি, ওই কালার হয়েছে। ঠিক আছে, কিন্তু এই জায়গায় এটা কিন্তু একই লাইনের যদি কোনো একটা স্পেসিফিক ওয়ার্ডে করতে হয়, এই জায়গায় আমি কিন্তু ডিভ ইউজ করতে পারবো না। কারণ ডিভ যখন দিব তখন হয়ে যাবে ঝামেলা, তখন দেখছেন এটা ভেঙে নিচে চলে আসছে। ঠিক আছে, সো এইখানে আমরা ডিপকে অ্যাকচুয়ালি ডিপের এই বিহেভিয়ারটা দেখেন, ডিপ অলওয়েজ ফুল এরিয়া নেয় বাই ডিফল্ট। ঠিক আছে, বাই ডিফল্ট ডিপ অলওয়েজ পুরা উইডটা অ্যাভেলেবেল, ওর যে উইড ওই লাইনের ফুল উইডটা সে নিবে, এবং এরপরে যদি কোনো কন্টেন্ট আসে সেটাকে সে নিচে রেন্ডার করবে, এর পরের লাইনে রেন্ডার করবে, সেম লাইনে ও রেন্ডার করবে না। যেই বিহেভিয়ারটাকে আমরা অ্যাকচুয়ালি বলি ব্লক বিহেভিয়ার, বা এই কম্পোনেন্টটাকে ডিপটাকে আমরা বলি হচ্ছে ব্লক ইলেমেন্ট। ঠিক আছে, সো আরেকটা আছে হচ্ছে কি স্প্যান, যেটাকে আমরা বলি ইনলাইন এলিমেন্ট। সো স্প্যানের ক্ষেত্রে দেখেন স্প্যান কিন্তু এই পুরা উইডটা নেয় না। ঠিক আছে, স্প্যান কি করে, ওর যতটুক দরকার ততটুক নেয়, এরপরে অন্য কন্টেন্ট আসলে এরপরে রেন্ডার হয়। ঠিক আছে, সো এইটা হচ্ছে গিয়ে আপনার ডিপ আর স্প্যানের মধ্যে মেইন পার্থক্য। বাট ডিপ কেও চাইলে আপনি স্প্যানের মতো ইউজ করতে পারবেন উইথ সিএসএস। ঠিক আছে, সিএসএস দিয়ে কিছু মডিফিকেশন করে। যাই হোক, তো আমরা হচ্ছে গিয়ে এইখানে আর বেশি দূর না যাই। তো আমরা এটা বুঝলাম যে ডিপ আর স্প্যান দিয়ে কি করে। তো এখন জিনিসটা হচ্ছে এই ডিপ আর স্প্যান দিয়ে কিন্তু আপনি পুরা ওয়েবসাইটের সবকিছু বানায় ফেলা পসিবল। ঠিক আছে, সবকিছু আপনি মানে পুরো একটা ওয়েবসাইট আপনি ডিপ আর স্প্যান দিয়ে বানায় ফেলতে পারবেন, অন্য কিছু আর লাগবে না। ঠিক আছে, ডিপ স্প্যান এমন একটা জিনিস, এটা দিয়ে সবকিছু করতে পারবেন আপনি। বাট কেন আমরা সবকিছু করব না এটা, কারণ হচ্ছে গিয়ে আমাদের যখন আমরা সাইট বানাই, সাইটের কয়েকটা জিনিস, মেজর জিনিস আছে। একটা হচ্ছে এসইও। ঠিক আছে, এসইও নিয়ে আমরা হয়তো জানি, বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে, যে আমাদের অনলাইনে সার্চ টার্চ করলে কোন সাইটটা উপরে দেখাবে কোনটা নিচে দেখাবে, এই যে উপরে দেখানোর জন্য যে কাজগুলো আমাদের করতে হয় সেগুলো আসলে এসইওর পার্ট। তারপরে আরেকটা জিনিস হচ্ছে এক্সেসিবিলিটি। ঠিক আছে, সো এক্সেসিবিলিটিটা যে জন্য লাগে, ধরেন আমরা অনেকে সুস্থ মানুষ, তাই হচ্ছে কি আমাদের এত জিনিস মানে সমস্যা করতেছে না। কিন্তু ধরেন অনেক হচ্ছে গিয়ে ফিজিক্যালি ডিসেবলড পার্সন থাকে, যেমন কেউ থাকতে পারে চোখে দেখে না, কেউ থাকতে পারে কানে শোনে না, সো কেউ থাকতে পারে হচ্ছে গিয়ে ধরেন আপনার কালার ব্লাইন্ড। সো এরকম অনেকগুলা অনেক টাইপেরই তো ফিজিক্যাল ডিসেবিলিটি থাকে। সো এদের জন্য ওয়েবসাইট গুলা অ্যাক্সেস করা যাতে ইজি হয়, সেই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। ঠিক আছে, সো অ্যাক্সেসিবিলিটি যেমন আপনারা, জানি না স্ক্রিন রিডার কেউ ইউজ করছেন কিনা। সো বেসিক্যালি স্ক্রিন রিডার ডিভাইস গুলা কি হয়, আপনি ধরেন মোবাইলে একটা সাইট ওপেন করছেন, ও বলে দেয় যে সাইটের নাম কি, সাইটে কোন কোন প্রোডাক্ট আসছে, প্রোডাক্টের দাম কত, এটাও বলতে থাকে। তো এটা সবচাইতে বেশি হেল্প হয় যারা হচ্ছে গিয়ে লাইক চোখে দেখে না তাদের জন্য, তারা হচ্ছে ওই স্ক্রিন রিডারের থ্রুতে শুনতে পারে যে সাইটে কি কি জিনিস আছে, এবং মুখ দিয়ে ভয়েস কমান্ড করে। সো এই যে জিনিসগুলা যে বলে, সেটা বোঝার জন্য আমাদেরকে কিছু স্পেশাল ট্যাগ ইউজ করা উচিত, মানে স্পেশাল ট্যাগ ইউজ করতে হয়, যেগুলাকে আমরা বলি সিমেন্টিক ট্যাগ বা মিনিংফুল ট্যাগ। সো আমি একটা এখানে ইয়া বানায় রাখছিলাম, সো সেটাই আমি যদি এখানে দেখাই ব্রাউজারে। ওকে, সো এই যে দেখেন, আমরা এখানে এই এই স্ট্রাকচারটা আগে দেখেন আমরা কি করছি। আমরা এখানে ডিভ ইউজ করি নাই, কিন্তু আমরা কি ইউজ করছি, বডির পরে হেডার দিছি, হেডার একটা ট্যাগ, তারপরে মেইন একটা ট্যাগ, এরপরে ভিতরে সেকশন, তিনটা সেকশন আছে, সেকশন 1 2 3, এরা এক একটা ট্যাগ, তারপরে লাস্ট হচ্ছে ফুটার। হ্যাঁ, সো এই এখানে কিন্তু চাইলে আমরা ডিপ দিয়েও করতে পারতাম, জাস্ট ডিপ ডিপ ডিপ, সেম রেজাল্ট সেমই থাকবে। আমি যদি সবগুলাকে এখানে সবগুলাকে আমি ডিপ দিয়ে রিপ্লেস করে দেই। ও, আচ্ছা, যাই হোক, সো আহ এটাকে ধরেন ডিপ দিয়ে রিপ্লেস করলাম, দেন হচ্ছে গিয়ে এটাকে ডিপ দিয়ে রিপ্লেস করলাম, এরপরে ধরেন এখানে ডিপ দিয়ে রিপ্লেস করে দিলাম সবগুলা, আর লাস্ট ওয়ান এটা। সো এটাকেও ডিপ দিয়ে ধরেন রিপ্লেস করে দিই। ঠিক আছে, সো সবগুলা যদি রিপ্লেস করে দিই স্টিল সেম, কিন্তু হ্যাঁ আমার কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, সবগুলা ডিপ ডিপ রাখি না রাখি, সবগুলা সেম।
সো আমি যদি ডিপ সরাইও দেই, এই যে সব ডিপ সরাই দিলাম, আবার সেম, কোনো চেঞ্জ নাই। তাহলে কেন আমরা এগুলো ইউজ করতেছি? কারণ এগুলা হচ্ছে এই যে আপনার এসইও তে গিয়ে হেল্প করে। যেমন আপনি যখনই হেডার দিচ্ছেন, হেডারের মধ্যে এক্সপেক্টেড যে হেডিং ইনফরমেশন গুলা থাকবে একটা সাইটে। যেমন হচ্ছে গিয়ে ওস্তাদে যদি যাই, আমরা যদি ওস্তাদ অ্যাপে যাই, সো এই যে দেখেন, এইটাকে আমরা বলি হচ্ছে হেডার সেকশন। এই যে পুরা পার্টটা, এই যে উপরের যে অংশটা, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে হেডার সেকশন। হ্যাঁ, সো এই হেডারে দেখেন বিভিন্ন নেভিগেশন, তারপরে কোম্পানির ব্র্যান্ড আইকন, নেম, এই সব জিনিসগুলা থাকে সব। মানে সাইটের হেডারই দেখবেন সেম টাইপের ডেটা হোল্ড করে। তো এটা দিয়ে এসইও বুঝতে পারে যে এই সাইটটা আসলে কি রিলেটেড। নেভিগেশন লিঙ্ক গুলা পায়, ওগুলা দেখে সে বুঝে। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে মেইন দেওয়া মানে হচ্ছে বোঝা যায় যে এটার ভিতর থেকে আমার কন্টেন্ট শুরু হয়েছে, এটা একটা মেইন। হ্যাঁ, মেইন এরিয়া আমার কন্টেন্টের। সো আমার যত ডিটেলস আছে সেগুলো অ্যাকচুয়ালি এখানে থাকবে। হ্যাঁ, আর ফুটার হচ্ছে, ফুটার অ্যাকচুয়ালি পুরা ওয়েবসাইটের শেষে থাকে। আমাদের ওস্তাদের ক্ষেত্রেও এই যে ফুটার হচ্ছে এই অংশটা, এই যে ইয়েলো কালারের অংশটা, সেটা যেখানে হচ্ছে কি আমরা বিভিন্ন লিংক এবং কিছু ডেটা, অ্যাপ রিলেটেড ডেটা, তারপরে কন্টাক্ট ডিটেলস, এই সব জিনিসগুলো আমরা এখানে রাখি ফুটার। সো এই ফুটারটা দেখলে এসইও থেকে বুঝতে পারে যে এখানে আমার কোম্পানি রিলেটেড লিঙ্কস, তারপরে আদার সোশ্যাল লিঙ্কস, এগুলো হচ্ছে এই জায়গায় পাওয়া যায়। কিন্তু আপনি যদি ডিপ দিতেন, ওই মানে যে এই যে এসইওটা, এসইও যে হয়, বা ধরেন স্ক্রিন রিডার যে পড়ে, এগুলো তো সফটওয়্যার। ঠিক আছে, এগুলো কিন্তু আর চোখে দেখে না যে এটা দেখতে ফুটারের মতো, এটা দেখতে হেডারের মতো। ও তাহলে ডিফাইন করে কি দিয়ে? ও ডিফাইন করে হচ্ছে গিয়ে ইলেমেন্ট গুলা দিয়ে। ঠিক আছে, যখনই আপনি বলতেছেন ডিপ ইলেমেন্ট, ও বলবে আচ্ছা ঠিক আছে, এটা নর্মাল ডিপ, ওকে ফাইন। বাট যখন আপনি বলতেছেন হেডার ইলেমেন্ট, তখনও বুঝবে আচ্ছা এটা হেডার, এটা সাইটের হেডার। সো সেখানে ডেটা থাকবে। এখন আপনার সেই জায়গা থেকে ও কিছু ডেটা কালেক্ট করে, তারপর মেইন সেকশন থেকে ও কিছু ডেটা কালেক্ট করে, ফুটার থেকে ও কিছু ডেটা কালেক্ট করে। তো এইগুলাকে বলা হয় হচ্ছে সিমেন্টিক এইচটিএমএল। সো সিমেন্টিক এইচটিএমএল মানে হচ্ছে মিনিংফুল। লাইক আমি সব তো ডিপ দিয়ে করতে পারি, বাট আমি মিনিংফুলি যেই সেকশনটা যেই নামে থাকে সেই ট্যাগটা ইউজ করতেছি, যাতে করে আমার এক্সেসিবিলিটি ভালো হয় এবং হচ্ছে গিয়ে এসইও পারফরমেন্সটাও ভালো আসে। সো এরকম আরো অনেকগুলা সিমেন্টিক এইচটিএমএল আছে, এসআই, তারপরে হচ্ছে ন্যাব, তারপর বাটন, এরকম অনেক কিছু আছে। সো আপনারা ওগুলো একটু দেখবেন, এক্সপ্লোর করবেন। তো দেখলে ওখানে অনেক ডিটেলস পাবেন। সবগুলার কাজ মুখস্থ করার দরকার নেই, বাট জেনে রাখবেন যে এই জিনিসটা এক্সিস্ট করে, এটা জানাটাই জরুরি বেশি। ওকে, ঠিক আছে। সো আমরা মোটামুটি হচ্ছে গিয়ে বেসিক এইচটিএমএল স্ট্রাকচার, সিমেন্টিক এইচটিএমএল, এগুলো দেখে ফেলছি। সো এখন আমরা আসি হচ্ছে টেক্সট ফরম্যাটিং। সো টেক্সট ফরম্যাটিং বেসিক্যালি কি, আমরা যে এখানে এতগুলো টেক্সট আমি আগে থেকে লিখে রাখছিলাম এই কারণে। সো এগুলা দিয়ে আপনাদেরকে এক্সাম্পলটা দেখাবো। সো আচ্ছা, এটা কোথায়? আচ্ছা, আমরা তো এখানে ছিলাম, এই যে। ওকে, সো এখন দেখেন এই জায়গায় আমাদের অনেকগুলা টেক্সট আছে। ঠিক আছে, বাট এই টেক্সট গুলাকে দেখতে কি লাগতেছে? প্লেন টেক্সট লাগতেছে না? বাট এগুলাকে যদি আমরা একটু ডিফারেন্ট, মানে আমরা একটু স্টাইলিং করি, ফরম্যাটিং করি, কেমন হবে? ধরেন এটা হচ্ছে আমার টাইটেল। সো টাইটেল আমরা সবসময় হেডিং ট্যাগ ইউজ করি। সো এই যে এইচ দিয়ে এখানে যাইতে যাইতে আমরা অনেকগুলা ট্যাগ দেখবো, সো এই ট্যাগ গুলো একটু নোট করবেন। সো এটা হচ্ছে হেডিং ট্যাগ। ঠিক আছে, সো হেডিং ট্যাগ বেসিক্যালি কি, আপনার একটা প্যারাগ্রাফ লিখতেছেন আপনি, বা একটা এসে লিখতেছেন, কিছু একটা লিখতেছেন, সেখানে যে আমরা বিভিন্ন হেডিং দেই না, যে হেডিং লেভেল 1 2 3 এরকম দেই। যারা হচ্ছে গিয়ে পাওয়ার, মাইক্রোসফট এক্সেল, সরি এক্সেল বলে, মাইক্রোসফট ওয়ার্ড অথবা হচ্ছে গুগল ডক ইউজ করছেন, তারা বলতে পারেন যে ওখানে হেডিং দেওয়া যায়। ঠিক আছে, সো এই যে হেডিংটা বেসিক্যালি আপনার প্যারাগ্রাফের প্যারার যে নেমটা হয় সেটা। ঠিক আছে, আমরা রচনা লেখার সময় যে প্যারাগ্রাফের একটা পয়েন্ট দিয়ে শুরু করি, সেটাই হচ্ছে হেডিং। ঠিক আছে, সো এই হেডিং দেওয়ার জন্য আমাদের 6টা ট্যাগ আছে। ঠিক আছে, সো 6টা ট্যাগ যদি আমি দেখাই, এখানে এইচ, 2 3 4 5 6। ঠিক আছে, সো এখানে 6টা ট্যাগ আছে। এখন 6টা ট্যাগের বিশেষত্ব কি?
আমি যদি সেভ করি, এই যে 6টা ট্যাগের বিশেষত্ব হচ্ছে এটা, হেডিং 1টা হচ্ছে সবচাইতে বড়, তার থেকে একটু ছোট হচ্ছে হেডিং 2, দেন 2, 3, 4, 5, 6। ঠিক আছে, সো 6টাই হেডিং, বাট একটা একটা থেকে ছোট। তো এখন আপনার ধরেন সাইটের যে টাইটেল, সেটা অলওয়েজ হেডিং 1-এ দেওয়াটা উচিত, যাতে করে হচ্ছে গিয়ে আমার এসইও বুঝতে পারে যে এইটা হচ্ছে আমার সাইটের টাইটেল। ঠিক আছে, বা এটা একটা ব্লগ পেজে গেছেন, সেটা এটা আমার ব্লগের টাইটেল। তো আমরা ধরেন হচ্ছে গিয়ে এই আমাদের এই সাইটের টাইটেল দিলাম যে আমরা কি দেখবো, টেস্টিং উইথ বা প্লে উইথ টেক্সট ফরম্যাটিং। ঠিক আছে, সো আমরা এই 6টা বাদ দিয়ে আর বাকিগুলা বাদ দিয়ে দিলাম, বাট এটা মনে রাখবেন যে একই সাইটে কখনো দুইটা H1 থাকা উচিত না। কারণ সাইটের টাইটেল সবসময় একটাই হওয়া উচিত। আপনার যে রচনা লিখতেছেন পরীক্ষার মধ্যে, সেখানে কি আমরা দুইটা টাইটেল দেই? অবশ্যই না, আমরা একটা টাইটেল ইউজ করি। তো দুইটা টাইটেল থাকে না, কিন্তু সাব হেডিং থাকা পসিবল অনেকগুলা। ঠিক আছে, সো H2, H3, H4, H5, H6 এগুলা মাল্টিপল টাইম থাকতে পারে, বাট H1টা একটাই রাখতে হয়। কিন্তু এমন না যে আপনি H1 দুইবার দিলে আপনার সাইটে এখানে দেখাবে না, তেমন কিছু না, দেখাবে, বাট ওইটার পারফরমেন্সটা ভালো আসবে না এসইওর ক্ষেত্রে। ঠিক আছে, সো আমরা এটাকে অফ করে দিলাম। এখন ধরেন এই জায়গায়, তো এখন H1 আমাদের সাইটের টাইটেল দিয়ে দিলাম, প্লে উইথ টেক্সট ফরম্যাটিং। বাট এরপরে নিচে হচ্ছে কি আমার সেকেন্ড টাইটেল শুরু বা সেকেন্ড প্যারা শুরু। সো প্যারা অবভিয়াসলি H6 হবে না, এটার পরের প্যারাটা হবে H2। ঠিক আছে, সো H2 দিলাম। তো এখন আমার এখানে দেখাচ্ছে হোয়াট ইজ লরেন ইপসন। সো এরকম আমার এখানে ধরেন আরো কয়েকটা প্যারা আছে। সো আমি সবগুলোতেই মনে করেন যে H2 দিয়ে দিলাম। আর সো আমি H2 দিলাম, দেন হচ্ছে গিয়ে H2 again, and হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড। সো এখানে আমি হচ্ছে ধরেন এটা সবার লাস্টে আমি উপসংহার লিখতেছি ধরে নেন। সো এই জায়গায় আমি এইচআর ট্যাগ দিই। সো আমার সাইটটা দেখতে এখন এরকম। ঠিক আছে, এই যে নিচে আমি যেখানে এইচআর ট্যাগ দিছি সেটা হচ্ছে এই যে ডান্ডাটা আসছে সেটা। তো এখানে দেখেন এইচআর ট্যাগের ক্ষেত্রে আমরা অন্যান্য ট্যাগের ক্ষেত্রে কি দেখছি, একটা স্টার্টিং আর একটা এন্ডিং থাকতে হবে মাস্ট। বাট কিছু ট্যাগ আছে যেগুলার স্টার্টিং এন্ড দুইটা নাই, কেবল একটা ট্যাগ দিয়েই দুইটার কাজ হয়ে যায়। যেমন হচ্ছে এইচআর, তারপরে আছে ব্রেক ট্যাগ একটা আছে, যে বিআর। ঠিক আছে, এরপরে আছে ইমেজ। ঠিক আছে, এই যে ইমেজ, ইমেজও কিন্তু একটা সিঙ্গেল ট্যাগের ইয়া। সো এদেরকে বলা হয় বেসিক্যালি এন্টি ট্যাগ। ঠিক আছে, কারণ এদের ভিতরে আমরা কোনো কন্টেন্ট দেই না। হ্যাঁ, কিন্তু এগুলাতে হচ্ছে কন্টেন্টফুল ট্যাগ, বাট এটা হচ্ছে এমটি ট্যাগ, যাদের শুধু একটাই আপনার ট্যাগ থাকে, স্টার্টিং এন্ডিং একটা ট্যাগ দিয়ে। ওকে, সো আমরা এখানে দেখলাম হোয়ার ডাজ ইট কাম। সো এই দুইটা একসাথে লেগে গেছে। এখন এই দুইটাকে যদি আমরা একটু ফাঁকা রাখতে চাই, তার জন্য আমরা একটু স্পেস ক্রিয়েট করব, যেটা হচ্ছে একটু আগে যে দেখালাম ব্রেক ট্যাগ, সেটা দিয়ে। সো আমরা দুইটা ব্রেক ট্যাগ উপরে দিলাম আর দুইটা ব্রেক ট্যাগ নিচে দিলাম। তো নিচে দিলে সেভ দেই। সো এই যে এখন দেখেন এখানে একটা স্পেস ক্রিয়েট হয়েছে, So আমি এই স্পেসটা মুছে দিই। ওকে, ঠিক আছে। সো এটা গেল ব্রেক ট্যাগের কাজ। এখন দেখেন এখানে অনেক কিছু দেখলাম আমরা। তো এই জায়গায় এখন আমরা কোন কোন ওয়ার্ড কে বোল্ড করতে চাচ্ছি, কোন কোন ওয়ার্ড কে আমরা ইয়া করতে চাচ্ছি, আমরা হচ্ছে ইটালিক করতে চাচ্ছি, সেগুলো কেমনে করবো? তো সেগুলোও অ্যাকচুয়ালি এই টেক্সট ফরম্যাটিং এর অংশ। সেগুলোর ক্ষেত্রে ধরেন এই যে আমরা স্ট্রং বলে আমাদের একটা ট্যাগ আছে। ঠিক আছে, সো এই যে স্ট্রং যদি দেয়, এটা কি করবে, বোল্ড হয়ে যাবে। সো এই যে দেখেন এই লরেম ইপসামে দিছি, এটা বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, সো এরপরে সিম্পলি ডামি টেক্সট, ধরেন আমি হচ্ছে এই লাইনটা, এই যে ডামি টেক্সট অফ দ্য প্রিন্টিং ইন্ডাস্ট্রি, এই যে এই জিনিসটা, এটাকে হচ্ছে কি আমি ইটালিক ফরম্যাটে দেখাবো। সো ইটালিক ফরম্যাটে দেখানোর জন্য আমি কি করব, এইটা পুরাটাকে নিয়ে নিলাম, পুরা লাইনটাকে নিলাম। আচ্ছা, ওদিকের গুলা দেখা যাচ্ছে না, সো আমি একটু ভেঙে করে দিই। সো পুরা লাইনটাকে নিয়ে আমি এখন যেটা করব, এখানে আমি দিব হচ্ছে আই ট্যাগ।
সো দেখেন এই যে পুরাটা হচ্ছে ইটালিক হয়ে গেছে, ঠিক আছে। সো ইটালিকের সাথে দেন আপনি যদি চান হচ্ছে গিয়ে এটাকে আন্ডারলাইনও করবেন, মানে এটাকে ইটালিকও করছেন আন্ডারলাইনও করবেন, তাহলে কি করবেন, এই দুইটা ইটালিকের দুই পাশে আপনি এবার আন্ডারলাইন দিলেন বা ভিতরেও দিতে পারেন। আন্ডারলাইন হচ্ছে ইউ ট্যাগ দিয়ে দেয়। সো আমি দিলাম, এবার এটার পুরাটার নিচে হচ্ছে আন্ডারলাইন চলে আসছে, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে কি আপনার আন্ডারলাইন করার বিষয়। এরপরে আপনি চাইলে এমফাসাইজ ট্যাগ আছে একটা। সো এমফাসাইজ ট্যাগটা ধরেন আমি হচ্ছে এই জায়গায় দিই। সো এমফাসাইজ, এমফাসাইজ কাইন্ড অফ হচ্ছে গিয়ে আপনার ইয়ার মতোই, আপনার হচ্ছে গিয়ে সো এমফাসাইজ ট্যাগটা দেখেন, এই যে এটা পুরাটাই কিন্তু এমফাসাইজ ট্যাগ এর মধ্যে আসছে, যে কাইন্ড অফ ইটালিকের মতোই। এটা মানে ইটালিকই বলতে পারেন, জাস্ট ইটালিকের রিপ্লেসমেন্টও বলতে পারেন, ঠিক আছে। আপনি ইটালিকে যাদের যদি এমফাসাইজও ইউজ করেন, সেম থিং, ঠিক আছে। ইটালিকটা অনেক পুরানো এটা, এন্ড এটা অলমোস্ট ডেপ্রিকেটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ইউজ করে না। সো এমফাসাইজ ট্যাগই বেশি ইউজ করা হয়। হ্যাঁ, তো এরপর আরো কি আছে আর, আচ্ছা এবার আসি হচ্ছে কি আমরা যেহেতু কোডার্স, ঠিক আছে, আমাদের তো কোড নিয়ে থাকতে হয়। তো কোড আমরা যখন ব্লগ করি, ব্লগে অনেক সময় দেখি না যে কোডের একটা পোর্শন একটা লাইনকে হচ্ছে গিয়ে একটু অন্যভাবে দেখাচ্ছে। তো সেই জায়গাটা অ্যাকচুয়ালি করা হয় হচ্ছে, ধরেন আপনি এই অংশটাকে আমি হচ্ছে এইটুক অংশটাকে আমি কোডের মতো দেখাবো। সো এটা বেসিক্যালি আপনি করতে পারেন এই যে দেখছেন এটা কেমন হয়ে গেছে, এটা একটু অন্য ফন্টে চলে আসছে, কোড কোড লাইক ফন্টে চলে আসছে, ঠিক আছে। সো এখানে আরো একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার ট্রি। সো এটা দিয়ে যদি আমরা কোন একটা টেক্সটকে ধরেন বসাই দেই, সো এই যে দেখেন এটা কি করবে, এটা হচ্ছে আলাদা একটা ব্লক নিয়ে সেখানে কোডের মতো দেখাবে, ঠিক আছে। ইটস জাস্ট লাইক হচ্ছে গিয়ে আপনি পুরা কোড, ইনলাইন কোড দেখানো, আর একটা হচ্ছে গিয়ে পুরা একটা কোড ব্লক দেখানো, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে প্রি আর এমনি কোডের মধ্যে কাহিনী। তো এরকম আরো অনেক লটস অফ টেক্সট আছে, ঠিক আছে, সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এরকম অনেকগুলা টেক্সট আছে, আপনারা একটু এক্সপ্লোর করবেন টেক্সট ফরম্যাটিং এ, বাট বেসিক্যালি এগুলাই মেইনলি ইউজ হয়, এগুলাই আমাদের লাগে সচরাচর, ঠিক আছে। ওকে, এরপরে আমরা যেটাতে আসবো টপিক, সেটা হচ্ছে কি লিঙ্কস। হ্যাঁ, তো লিঙ্কিংটা কিভাবে হয়, যেহেতু হাইপার লিঙ্কস নামের সাথে লিঙ্কস আছে। সো হাইপার লিঙ্কস এর বলার একটা মেইন উদ্দেশ্য কি জানেন, সেটা হচ্ছে কি আপনি একটা ওয়েবসাইটের মধ্যে অনেক টাইপের পেজ থাকবে যেগুলাকে আপনি লিঙ্কের মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে নেভিগেট করতে পারবেন, এক্সেস করতে পারবেন, ঠিক আছে। সো ওই জন্য এটার নাম হচ্ছে কি অ্যাকচুয়ালি হাইপার লিঙ্ক, ঠিক আছে। সো এই যে হাইপার লিঙ্ক, এই লিঙ্কিংটা আসলে কিভাবে হয়, লিঙ্ক করার জন্য আমরা বেসিক্যালি যেই ট্যাগটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে অ্যাঙ্কর ট্যাগ বলি এটাকে আমরা, ঠিক আছে। সো এই যে এ দিয়ে শুরু করছি, এ দিয়ে শেষ করছি, মাঝখানে ধরেন আমরা দিলাম যে আমাদের সিমেন্টিকের পেজটা আমরা এক্সেস করবো, মানে ডিফারেন্ট আর এইচটিএমএল এক্সেস করবো, সিমেন্টিক ডিটেইলস, ঠিক আছে। সো এখন এই যে এটা তো দিলাম, আমি যদি সেভ দেই তাহলে দেখেন এখানে আসবে। হ্যাঁ, এই যে লিঙ্কের মতো করে দেখাচ্ছে সিমেন্টিক ডিটেলস, বাট এইটাতে কিন্তু আমি কোনো লিঙ্ক দেই না, ঠিক আছে। সো লিঙ্ক, লিঙ্কের জন্য এখন এইটাকে লিঙ্ক করার জন্য আমাকে কি করতে হবে, এই এইচটিএমএল ফাইলের লিঙ্কটা দিতে হবে। সো আমি যদি এভাবে দেই, আমি এইচটিএমএল ফাইলের লিঙ্কটা যদি এভাবে দেই যে একটা স্ল্যাশ দিলাম, দেন এই যে সিমেন্টিক এইচটিএমএল, ঠিক আছে। সো এটা যদি সেভ করি, ও কি করবে, এখন আমি যদি এখানে ক্লিক করি, ও আমাকে কোথায় নিয়ে যাবে, সিমেন্টিক এইচটিএমএল এর যে পেজটা একটু আগে দেখছেন সেটা। সো আমি যদি ক্লিক করি, এই যে দেখছেন, ও আমাকে ওই পেজে নিয়ে আসছে, ঠিক আছে। এবং আমি যদি আবার ব্যাক দেই, ব্যাক বাটন দেই, ও আমাকে আগের পেজে নিয়ে যাচ্ছে। আবার যদি আমি ফরওয়ার্ড দেই, ও আমাকে এই পেজে নিয়ে আসতেছে, কারণ এটা ওই যে হিস্ট্রিতে চলে আসছে সিমেন্টিক ডিটেলস। সো এইভাবে হচ্ছে কি আমরা লিংক করতে পারি। এখন এটা তো গেল ইন্টারনাল ফাইলের ক্ষেত্রে link। আমরা কি এক্সটার্নাল কিছুর সাথে লিংক করতে পারি? ইয়েস, অফকোর্স পারি। সো ধরেন হচ্ছে কি আমি এখানেই আরেকটা টেক্সট দিলাম, ধরেন এখানে একটা বার দিছি, বার দিয়ে আমি কি করব, ওস্তাদের যেই লিঙ্কটা আছে
ওইটা কপি করে এনে আমি এখানে বসাই দিলাম। ঠিক আছে, সো এখানে দিলাম হচ্ছে এক্সপ্লোর স্টাফ। আমি সেভ করলাম। তো এখন আমি যদি এখানে আসি, এই যে দেখেন এখানে এক্সপ্লোর ওস্তাদ আসছে। So, আমি যদি এটাতে ক্লিক করি, ও কি করছে দেখেন, ওস্তাদের পেজে নিয়ে আসছে। এবং আমি যদি ব্যাক বাটনে দেই, তাহলে ও কি করবে, আবার আমাকে আমার পেজে নিয়ে আসবে। সো আমি এটাই বলতে চাচ্ছি, নট অনলি যে আপনি নিজের এইচটিএমএল বা এই আপনার লোকাল এইচটিএমএল কে পয়েন্ট করতে পারবেন তা না, আপনি বাইরের লিঙ্কেও ডিরেক্টলি দিলে এখান থেকে অ্যাক্সেস করা পসিবল। ঠিক আছে, সো এইটা গেল আমাদের লিঙ্কিং করার ব্যাপার। এখন এই লিঙ্কটার আরেকটা এগুলা কিন্তু অ্যাট্রিবিউট, ঠিক আছে, আমাদের মনে আছে আই গেস। সো এদের আরেকটা অ্যাট্রিবিউট আছে, যেটাকে আমরা বলি টার্গেট। ঠিক আছে, সো টার্গেটের কয়েকটা ভ্যালু আছে, তার মধ্যে যেটা আমরা বেসিক্যালি ইউজ করে থাকি সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক। হ্যাঁ, সো টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে আসলে কি বোঝায়, টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে যখন আপনি এই লিঙ্কটাতে ক্লিক করতেছেন, এই লিঙ্কটার যে কন্টেন্টটা সেটা অ্যাকচুয়ালি এখন কি হচ্ছে, আমার এই পেজেই লোড হচ্ছে, তারপর আমি ব্যাক বাটন ফরওয়ার্ড বাটন দিয়ে আসতেছি। কিন্তু এইটাতে এই যে উস্তাদ ডট অ্যাপে যেহেতু আমি টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে দিছি, এটাকে আমি ক্লিক করলে কি করবে, আরেকটা ট্যাব খুলবে। ধরেন আমি এই উস্তাদের ট্যাবটা অফ করে দিই, সো আমার এখানে উস্তাদের ট্যাব নেই। আমি যদি এটাকে ক্লিক করি, এ দেখছেন উস্তাদ ডট অ্যাপটাকে আরেকটা ডিফারেন্ট ট্যাবে খুলছে। হ্যাঁ, আমার এই ট্যাব কিন্তু আছে এখানে। ঠিক আছে, সো এইটা গেল হচ্ছে গিয়ে আপনার কি বলে টার্গেট ব্ল্যাঙ্কের হচ্ছে গিয়ে ব্যাপারটা। যে টার্গেট ব্ল্যাঙ্ক আপনি যদি চান যে আপনি ডিফারেন্ট কোন সাইটকে খুলবেন এখান থেকে, সো সেটা আপনি এভাবে করতে পারেন, মানে ডিফারেন্ট ট্যাবে খুলবেন একটা সাইটকে, সো সেটাকে আপনি এই টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে কাজটা করতে পারেন। সো এইটাই হচ্ছে মূলত লিঙ্ক করার আহ, মানে ওয়ে। অ্যান্ড লিঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, এই লিঙ্ক গুলা আমরা যে একটা থেকে একটা লিঙ্কে যাচ্ছি, এই লিঙ্ক গুলা কিন্তু ব্রাউজার ট্র্যাক করে। ঠিক আছে, যেটাকে আমরা বলি হচ্ছে হিস্টোরি অ্যারে বা ব্রাউজারের হিস্টোরি স্ট্যাক বলতে পারেন। সো ও কি করে, আমি এখানে কি দেখা যাবে, এই যে দেখেন আমি রাইট ক্লিক করছি, ও আমাকে দেখাচ্ছে যে কোন কোন ইউআরএল আছে। তো ফার্স্টে ছিল নিউ ট্যাব, আমি যখন নিউ ট্যাব খুলছিলাম, দেন সেখান থেকে আমরা ডকুমেন্টে আসছি, তারপর ডকুমেন্ট সাইট, এটা বেসিক্যালি ছিল আপনার ওই এনিথিং ডট এচটিএমএল এর সাইট গুলো, যেটা টাইটেল ছিল ডকুমেন্ট। দেন আমরা মডিউল ওয়ানে ছিলাম, মডিউল ওয়ান থেকে একটু আগে আমরা ওস্তাদে গেছি। সো এই যে দেখেন আমি যদি এখন ফ্রন্ট অ্যারোটা দেই, তাহলে কি আমরা আসি, এখন এই যে টিকমার্ক দেয়া আছে মডিউল ওয়ান ক্লাস ওয়ানে আছে, আমি যদি ফ্রন্টের অ্যারোটা দেই ও আমাকে ওস্তাদে নিয়ে যাবে। এই যে ফ্রন্টে দিলাম, ও আমাকে ওস্তাদ ডট অ্যাপে নিয়ে আসছে। আবার ব্যাকে দিলাম, ও আমাকে এখানে নিয়ে আসছে। এখন আমি যদি, এখন আমি আছি মাঝখানে, আমি যদি এই সিমেন্টিক ডিটেলস এ ক্লিক করি, তাহলে দেখবেন এটা ওভাররাইট হয়ে যাবে। তো আমি এই যে ক্লিক করলাম, এই দেখছেন এখন কিন্তু স্টার ডট অ্যাপটা চলে গেছে, কারণ এটার পরে আমি লাস্ট গেছি ডকুমেন্টে। সো ও হচ্ছে টপ লেভেলে এটাকে পুশ করছে। আমি আবার যদি ব্যাকে আসি, মডিউল ওয়ানে আসবো। সো এই যে হিস্ট্রি স্ট্যাকটা, এটা খুব বড় রোল প্লে করে আমাদের নেভিগেশন। সো আমরা যখন হচ্ছে গিয়ে রিয়েক্ট দেখবো, রিয়েক্টের সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের রাউটিং সিস্টেমটা দেখবো, বা সিঙ্গেল পেজ এত টার্ম আপনার যা এখন ডাইজেস্ট করা লাগবে না, জাস্ট ধরেন ওইখানে যখন যাব, তখন এই যে আমরা এক পেজ থেকে আরেক পেজে যে যাই, জেএসএ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, তো সেগুলা কিন্তু একটু প্রোগ্রামেটিক্যালি হয়। তো ওগুলা কেমনে হয় সেটা বোঝার জন্য এই লিঙ্কটা আপনার মেইন হচ্ছে গিয়ে কারিগর ওই জায়গায়। সো যাই হোক, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি, আমাদের টপিক শেষ।